হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব নিউ লাইফ বিগিনস এই চাইনিজ ড্রামাটি। এই ড্রামাতে আমরা দেখতে পাবো যখন রাজকুমার একটি অপরিচিত গরিব মেয়েকে বিয়ে করে। মেয়েটির মনে রাজকুমারের জন্য কোনো ফিলিংস ছিল না, কিন্তু রাজকুমার তো তাকে ভালোবেসে ফেলেছিল। বোকা গরিব মেয়েটি কি রাজকুমারের অনুভূতি বুঝতে পারবে, তাই আমরা এই ড্রামাতে জানবো। তো চলো এবার শুরু করা যাক। শুরুতেই দেখানো হয় আমাদের মেন হিরোইন লিকে। লি তার পুরো পরিবারকে নিয়ে প্রাসাদে যাচ্ছে, কেননা তারা চায় যেন রাজকুমার তাদের মেয়েকে পছন্দ করুক। প্রাসাদে অনেক মেয়েকেই ডাকা হয়েছে, সেই মেয়েগুলোর মধ্যেই প্রাসাদে থাকা রাজকুমারগুলো তাদের পছন্দের মেয়েটিকে খুঁজে নেবে। তারা সব মেয়েগুলোকে প্রবেশ করার সময় নিষেধ করে যেন তারা তাদের সাথে কিছু না নিয়ে আসে। যখন তারা লিকে চেক করছিল, লি বলে যে সে খুবই গরিব ঘরের মেয়ে, তাই এমনিতেও তার সাথে নিয়ে আসার জন্য কিছু নেই। তখনই তারা দেখতে পায় যে লির জামা থেকে অনেক খাবার পড়ে গেছে। তারা লিকে অনেক বকুনি দিতে থাকে যে লির কি এতটাই খিদে পায় যে সে প্রাসাদে এত সব খাবার নিয়ে প্রবেশ করেছে। তারা লিকে যখন এসব কথা শোনাচ্ছিল, তখনই সেখানে হাও নামের একটি মেয়ে চলে আসে। হাও তাদের কাছ থেকে লিকে বাঁচিয়ে নেয়। হাও লিকে এক এক করে প্রত্যেকটা রাজকুমারকে পরিচয় করিয়ে দিতে থাকে আর বলে এই প্রাসাদে 3 জন অবিবাহিত রাজকুমার রয়েছে। এখন 3 জন রাজকুমারের জন্য তাদের এখানে থাকা 3টি মেয়েকেই প্রাসাদে প্রবেশ করতে হবে। তাদের জন্যই তো মেয়ে পছন্দ করার আয়োজন করা হয়েছে। সবশেষে হাও লিকে আমাদের মেন হিরো ঝ্যাং এর ব্যাপারে বলতে থাকে। আমরা দেখতে পাই যে ঝ্যাং তো খুবই ট্যালেন্টেড। তারা 3 মেয়ে একের পর এক পরিচয় দিতে থাকে। প্রথমে জিং নামের একটি মেয়ে তাদের সবার সামনে পরিচয় দিতে থাকে, আর মেয়েটি ছিল ভীষণ সাহসী। তারপর হাও তার পরিচয় দিতে থাকে। হাও বলে যে সে একজন শিক্ষিত মেয়ে, সে একজন পড়াশোনা জানা মেয়ে। কিন্তু লি তো তারপর সবার বিপরীতে বলতে থাকে। লি বলে সে খুবই গরিব ঘরের একটা মেয়ে, আর সে একদমই পড়াশোনা জানে না। হাও আর জিং মিলে বলতে থাকে যে তারা তাদের হাজবেন্ডকে প্রোটেক্ট করে যাবে, কিন্তু তার বদলে লি বলে সে সবসময় তার হাজবেন্ডের সাথেই থাকবে আর তারা একসঙ্গে খাওয়া দাওয়া করবে। লির কথাগুলো প্রাসাদের সবার কাছেই ভীষণ বোকামি মনে হয়। তারপর ঝ্যাং বলে যে তার ভীষণ খিদে পেয়েছে, সে অসুস্থ ফিল করছে, তাই সে কিছু খেতে চায়। এদিকে লিয়ের তো ভীষণ খিদে পেয়েছিল, তাই সে লুকিয়ে লুকিয়ে চলে আসে রান্নাঘরে। তখন ঝ্যাং এর জন্য খাবার তৈরি করা হয়েছিল। লি তো সেই খাবার খেয়ে ফেলে। সৈন্য যখন ঝ্যাংকে খাবার সার্ভ করে, ঝ্যাং দেখতে পায় যে তার জন্য ভীষণ অল্প খাবার নেওয়া হয়েছে। বারবার তার সাথে একই ঘটনা ঘটতে থাকে। সৈন্য দেখতে পায় সে ঝ্যাং এর জন্য যেই খাবার নিয়ে আসছে তা অলরেডি কেউ খেয়ে নিচ্ছে। ঝ্যাং তাই রেগে চলে আসে রান্নাঘরে যে কে তার তৈরি করা সমস্ত খাবার খেয়ে নিচ্ছে। তখনই সে লিকে হাতে নাতে ধরে ফেলে। লি তার খাবার খেয়ে ফেলছিল। লি ধরা পড়ে যাবার পর ঝ্যাং এর কাছ থেকে পালাতে চায়। লি এখানে জানতোই না যে ঝ্যাংই হচ্ছে এই প্রাসাদের 5ম রাজকুমার। তাই লি ঝ্যাংকে পরিচয় দেয় যে এখানে এসে পাত্রী হয়ে এসেছে। যখনই সে চলে আসছিল, তখনই ঝ্যাং সেখানে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। লি এতে করে ঘাবড়ে যায় আর তার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে থাকে। সে অজান্তেই ঝ্যাং এর ভীষণ কেয়ার করতে থাকে। সে তো জানতোই না ঝ্যাং হচ্ছে রাজকুমার। তারপরই লিকে জানানো হয় যে রাজকুমার তো তাকে পছন্দ করে নিয়েছে। তারা সবাই মিলে লিকে সাজিয়ে নেয় আর তার বিয়ের ব্যবস্থা করে। লি ভাবতে থাকে তার মতো এরকম বোকা গরিব মেয়েকে কি করে রাজকুমার এত তাড়াতাড়ি করেই পছন্দ করে নিল। আমরা দেখতে পাই লির প্রতি তো ঝ্যাং খুব ইমপ্রেস হয়ে গেছে, তাই সে তার বাবাকে জানিয়ে দেয় যে এখানে আসা লি নামের মেয়েটিকে সে বিয়ে করতে চায়। তাই তো তাদের দুজনের বিয়ে দেওয়া হয়। লি তারপর জানতে পারে যে সে যে রাজকুমারকে বিয়ে করেছে সেই রাজকুমার ভীষণ অসুস্থ। এতে করে লির কোনো চিন্তাই নেই। সে তার মা বাবাকে চিঠি লিখে দেয় আর বলে শীঘ্রই তার নতুন বর মারা যাচ্ছে আর সে বিধবা হয়ে তার মা বাবার বাড়িতে চলে আসবে। তার মা বাবা যেন তার খাবার তৈরি রাখে। রাতের বেলা লি যখন ফুল সজ্জায় চলে আসে, সে দেখতে পায় সকালবেলা রান্নাঘরে সে যে ছেলেটিকে দেখতে পেয়েছিল সেই ছেলেটি হচ্ছে রাজকুমার ঝ্যাং। ঝ্যাং বলে সকালবেলা লি তো রান্নাঘর থেকে খাবার চুরি করে খেয়েছিল, এতে করে সে কিছু মনে করেনি, সে লিকে ক্ষমা করে দিয়েছে। লি তখন বলে তার হাজবেন্ড তো খুবই দয়ালু, তা সে সারা জীবন তার হাজবেন্ডের কেয়ার করে যাবে। লির কথা শুনে ঝ্যাং এর কাছেও ভীষণ ভালো লাগে।
অন্যদিকে সাহসী সেই জিং নামের মেয়েটির সাথে বিয়ে দেওয়া হয় ইয়ানকে। রাজকুমার ইয়ান তো ভীষণ ভীতু ছিল, আর এমন সাহসী মেয়েকে দেখে সে ভীষণ ভয় পাচ্ছিল। জিং তো রাতের বেলা ফুলসজ্জা না করে সেই ইয়ানকে দেখাতে থাকে যে তার কতটুকু জোর আছে। অন্যদিকে আমরা দেখতে পাই হাওয়ের সাথে বিয়ে হয়েছে বড় রাজকুমারী, আর বড় রাজকুমারের নাম হচ্ছে সং। সং ও হাওকে খুব পছন্দ করে ফেলে, আর হাজবেন্ড ওয়াইফ হিসেবে তারা ভীষণ পারফেক্ট ছিল। তারপর লিকে তো একজন পারফেক্ট রাজকুমারী হতে হবে, তাই তাকে কিছু বই পড়তে দেওয়া হয়, কিন্তু পড়তে বসে তার ভালোই লাগে না। একজন সম্পূর্ণ রাজকুমারী হওয়া তো দূরের কথা, যখন টিচার দেখতে পায় সে ঘুমিয়ে আছে, তখন টিচার তাকে খুব বকুনি দিতে থাকে। রাতের বেলা লি যখন জ্যাংয়ের সাথে খেতে বসে, তখন সে জ্যাংয়ের পছন্দের খাবারগুলো নিজে একাই সব খেয়ে ফেলে। জ্যাং তো দেখা যাচ্ছে একটা রাক্ষসীকে বিয়ে করে নিয়েছে, কিন্তু লি যখন কিউটলি খেয়ে যাচ্ছিল, তখন জ্যাং তাকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। সে স্মাইল করতে থাকে, এতে করে আমরা বুঝতে পারি যে লিকে দেখে জ্যাং এর ভালো লেগেছে। রাতের বেলা লি জ্যাং এর জন্য তার মেডিসিন নিয়ে আসে। জ্যাং মেডিসিন খেয়ে দেখতে পায় এটা খেতে তো ভীষণ বাজে। লি বলে তারা এখন কাপল হয়ে গেছে, তাই জ্যাং যেন তাকে তার পছন্দ অপছন্দের ব্যাপারে বলে দেয়। লি পাগলের মতো সবকিছু নোট করতে থাকে। লিকে দায়িত্বশীল দেখতে পেয়েও জ্যাং এর কাছে ভালো লাগে। তারপর প্রাসাদে থাকা দাসীরা লিকে বলে সে তার হাজবেন্ডকে কতটা ভালোবাসে, সে তার হাজবেন্ডের খেয়াল রাখে তো। লি তখন চিন্তা করে সে জ্যাংকে খুশি রাখার জন্য সবকিছু করবে, তাই সে একটা ঘরকে অনেকগুলো ফুল দিয়ে সাজিয়ে নেয়, আর সে জ্যাংকে সেখানে নিয়ে আসে আর বলে জ্যাং এবার হ্যাপি তো। লির কর্মকাণ্ড দেখে জ্যাং তখন ব্লাশিং করতে থাকে। লি বলে তুমি ফুলগুলো দেখে খুশি হওনি? এ কথা বলে সে একটি পেন্টিং নিয়ে আসে আর বলে এই পেন্টিংটা সে নিজ হাতে তৈরি করেছে, তাই জ্যাং নিশ্চয়ই এবার হ্যাপি হবে। কিন্তু এতটা হ্যাপি হওয়ার পরও আমরা জ্যাংকে অসুস্থ দেখতে পাই। জ্যাং সত্যি ভীষণ অসুস্থ ছিল, তাই জ্যাং এর অ্যাসিস্ট্যান্ট লিকে বলে জ্যাং তো সব সময় অসুস্থ ছিল, তাই সব সময় তার মন খারাপ থাকতো, কিন্তু লি আসার পর থেকে যেন জ্যাং এর মুখে হাসি চলে এসেছে। তারপর জ্যাং এর অ্যাসিস্ট্যান্ট জ্যাংকে বলে এই মেয়েটা আপনাকে ভীষণ ভালোবাসে, তাই তো আপনাকে হ্যাপি রাখার জন্য এত কিছু করছে। তারপর জ্যাং এর অ্যাসিস্ট্যান্ট তো একটা চিঠি খুঁজে পায়, যেই চিঠিটি লি তার মা বাবাকে লিখেছিল। চিঠিতে লিখেছিল যে তার স্বামী ভীষণ অসুস্থ, তাই শীঘ্রই তার স্বামী মারা যাবে, আর বিধবা হয়ে যাবার পর সেই প্রাসাদ থেকে টাকা নিয়ে চলে যাবে। লি যখন চিঠিটি দেখতে পায় সে ভীষণ কষ্ট পায়। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আপনি অসুস্থ বলে মেয়েটা বোধহয় আপনার প্রতি দয়া দেখিয়েছে, আর মেয়েটা তো অনেক আগেই ধরে রেখেছে যে আপনি মারা যাবেন, আর বিধবা হয়ে সেই প্রাসাদ থেকে টাকা নেওয়ার চেষ্টা করছে। লি তো বোকামি করে এই চিঠিটি লিখেছিল, আর লির চিঠি দেখেই জ্যাং এর মনটা পুরো ভেঙে যায়। তাই লি যখন জ্যাংকে খাবার সার্ভ করে জ্যাং সেই খাবার খায় না। এমনকি লি যখন জ্যাংকে আবার মেডিসিন খাওয়াতে চায়, জ্যাং তাকে অ্যাভয়েড করে। আমরা দেখতে পাই লি তো সত্যি সত্যি অপেক্ষা করছে তার স্বামীর মৃত্যুর জন্য। সে ধরে রেখেছে জ্যাং ভীষণ অসুস্থ আর সে শীঘ্রই মারা যাবে, এই ভেবে তো সে আগে থেকেই বিধবা সেজে নেয়। তারপর জ্যাংয়ের মৃত্যুর পর সে যেই রীতি পালন করবে সেই রীতিগুলো সে পালন করতে থাকে। দাসীরা তো তাকে এমন অবস্থায় দেখতে পেয়ে বকুনি দিতে থাকে যে সে সব কি করছে। যখন জ্যাং চলে আসে তখন লিকে তো সে সরাসরি এমন অবস্থায় দেখে নেয়। জ্যাং লিকে বলে যে লি তাকে কি মনে করে, সে কি মনে করে জ্যাং ভীষণ অসুস্থ, সে মরতে চলেছে, বিধবা হয়ে সেই টাকা নিয়ে প্রাসাদ ছেড়ে চলে যেতে চায়। তারপর বলা হয় আজ রাতে সব রাজকুমারীকে ঠান্ডা পানি দিয়ে শাওয়ার করতে হবে। লি তো এ কথা শুনে ভয় পেয়ে যায়, তাই সে একটি ঘরে এসে লুকিয়ে পড়ে। জ্যাং যখন তার সাথে দেখা করতে আসে লি বলে সে তার ফেসটাতে ভীষণ চোট পেয়েছে, তাই সে তার ফেসটা আর কাউকে দেখাতে চায় না। কিন্তু জ্যাং তো জানে যে লি কতটা মিথ্যে কথা বলে। তখনই জ্যাং দেখতে পায় যে লি তো এখানে লুকিয়ে লুকিয়ে খাওয়া দাওয়া করছে। এভাবে বারবার লি তার কর্মকাণ্ডের জন্য জ্যাং এর কাছে ধরা পড়ে যায়। তারপর আমাদেরকে ঝ্যাংয়ের এক কাজিনকে দেখানো হয়, আর তার নাম হচ্ছে সংহি। সংহি সে ছোট থেকেই ঝ্যাংকে পছন্দ করত। যখন সে লিকে ঝ্যাংয়ের ওয়াইফ হিসেবে দেখতে পায় সে জেলাসি হয়। লি সংহির সাথে দুষ্টুমি করতে থাকলে সংহি এতে করে চোট পায়, আর ঝ্যাংয়ের কাছে সে লির নামে নালিশ করতে থাকে। ঝ্যাংয়ের সামনে সে লিকে খারাপ প্রমাণিত করতে চায়। রাতের বেলা সংহি লির সাথে ভীষণ ভালো ব্যবহার করার অভিনয় করতে থাকে আর বলে তার ভাবি লি যেন আজ রাতে তার সাথেই ঘুমায়, কিন্তু
লি রাতে ঘুমের মাঝে বলতে থাকে সে সারাদিন কিচ্ছু খায়নি। এ কথা বলে তখন সে সংহির হাত কামড়ে দেয়। আর এভাবে সারা রাত লির জ্বালা যন্ত্রণায় সংহি একটু ঘুমাতে পারেনি। পরদিন সকালে তো সংহির পুরো 12টায় বেজে যায়। সংহি বলে সে লির জন্য তার হাতে চোট পেয়েছে, তাই আজ সারাদিন লিকেই তার কেয়ার করতে হবে। তাই প্রচন্ড রোদের মাঝে লিকে সংহির জন্য ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। সে তো তারপর বেহুশ হয়ে পড়ে। যখন সে পড়ে যাবে তখনই জ্যাং তাকে ধরে নেয়। জ্যাং তো সবার সামনেই লিকে কোলে তুলে নেয়। সে তো লির প্রতি ভীষণ কেয়ার দেখাচ্ছিল। আর এমনটা দেখতে পেয়ে সংহি ভীষণ জালাসি হয় আর বলে আজ তো লির জায়গায় তার জ্যাং এর ওয়াইফ হওয়ার কথা ছিল। তারপর জ্যাং যখন লিকে গাড়ি করে নিয়ে আসে, অনেকদিন পর বাইরের যজ্ঞটাকে দেখতে পেয়ে তার কাছে ভালো লাগে। কেননা বিয়ে হয়ে যাবার পর তো এতদিন তাকে প্রাসাদেই থাকতে হয়েছিল। জ্যাং লিকে নিয়ে চলে আসে তার এক বন্ধুর বাড়িতে। তার বন্ধু অনেকগুলো মেয়েকে নিয়ে কম্পিটিশন রেখেছে যে কে সুন্দরীর মধ্যে প্রথম হতে পারবে। সবাই লিকে ভীষণ পছন্দ করে আর বলে হ্যান্ডসাম ছেলের সুন্দরী বউ হয়েছে, কিন্তু সুন্দরী থাকতে হলে তো ডায়েট করতে হয়। তার রাতের বেলা লি যখন ডিনার করতে যাবে তখন তাকে ডায়েট মেনেই চলতে হয়। এত খেতে চাওয়ার ইচ্ছা থাকলেও সবচেয়ে সুন্দরী হওয়ার জন্য এখন থেকে তাকে খাওয়া দাওয়ায় ছেড়ে দিতে হবে। লি তারপর দেখতে পায় সে জ্যাংকে ধোকা দিয়েছে আর সে এতটা গরিব মেয়ে তবুও যেন জ্যাং তার প্রতি কেয়ার দেখায়। লি তাই ইচ্ছে করে জ্যাংকে বলে আসলে সে জ্যাংকে ডিজার্ভই করে না, সে তো একটা গরিব ঘরের মেয়ে। জ্যাংয়ের লির প্রতি সব রাগ অভিমান ভেঙে যায়। লি তারপর নিজ হাতে রান্না করে আর জ্যাং তার হাতে তৈরি খাবার খেয়ে প্রশংসা করতে থাকে। তারপর দাদিমা সব রাজকুমারীকে বলে তারা যেন সবাই রান্না করে, এতে করে সে বুঝতে পারবে যে কে গুণবতী। লি তখন বলে তারা সব রাজকুমারী মিলে একটা টিম হয়ে এখানে রান্না করতে যায়। দাদিমা লির কথা শুনে রেগে যায় আর বলে কেন লি তার উপরে কথা বলছে। এ কথা বলে সে লিকে থাপ্পড় মারতে চায়। তখন হাও তাকে বাঁচিয়ে হাও লির হয়ে সেখানে পিটুনি খায়। কিন্তু জিং তো একটা সাহসী মেয়ে, সেই অন্যায় মেনে নেবে না। তাই সেই উল্টো সেই দাদুর বিচার করে দেয়। আর এমন একটা মুহূর্তে এই পার্টি শেষ হয়ে যায়। আগের পার্টে আমরা দেখেছিলাম যে দাদিমা লিকে মারতে গেলে হাও তাকে বাঁচায়। জিং সেই অন্যায় না মানতে পেরে সে দাদিমার বিচার করে দেয়। তাই দাদিমা সব সৈন্যদেরকে নির্দেশ দেয় যেন লিকে আর জিংকে মিলে তারা পিটুনি দেয়। মুখের উপরে কথা বলার কারণে সেখানে লি আর জিংকে মিলে মার খেতে হয়। সেখানে যখন জ্যাং চলে আসে দাদিমা জ্যাংকে বিচার দিতে থাকে যে তার ওয়াইফ লি নাকি তার সাথে দুর্ব্যবহার করেছে, তাই সে লিকে অনেক শাস্তিও দিয়েছে। জ্যাং যখন জানতে পারে যে লি পিটুনি খেয়েছে সে খুব রেগে যায় আর সেখানে সবার সামনে সে তার ওয়াইফকে কোলে নিয়ে চলে আসে। তার ওয়াইফ লিকে হার্ট করেছে এটা জানতে পেরে যেন তার কষ্ট হচ্ছে। জ্যাংয়ের এই অনুভূতিটা লি তখন বুঝতে পারছিল। তারপর দূর থেকে জিং দেখতে পায় হাও চোট পাওয়ার কারণে তার হাজবেন্ড ইয়ান তার জন্য মেডিসিন নিয়ে এসেছে। ইয়ান তার ওয়াইফ জিং এর প্রতি কেয়ার না দেখিয়ে তার ভাবি হাওয়ের প্রতি কেয়ার দেখাচ্ছিল। আসলে ইয়ান হাওকে পছন্দ করত, জিংকে নয়। জিং এর এটা দেখে ভীষণ খারাপ লাগে। জ্যাং তো তারপর তার ওয়াইফ লির ভীষণ কেয়ার করতে থাকে। লি তার পায়ে চোট পাওয়ার কারণে জ্যাং তার পায়ে মেডিসিন লাগাতে থাকে। জ্যাংয়ের এতটা কেয়ার দেখে লি তো ব্লাশিং করতে থাকে। অন্যদিকে সব শেষে ইয়ান চলে আসে জিং এর পায়ে মেডিসিন লাগানোর জন্য, কিন্তু জিং তখন ইয়ানের সাথে দুর্ব্যবহার করতে থাকে আর বলে সে কেন হাওকে বিয়ে করে নেয়নি যদি সে হাওকেই পছন্দ করত। সে তো দেখেছে যে সে হাওর প্রতি কতটা কেয়ার দেখায়। তারপর আমরা হাওকে দেখতে পাই যে কিনা একা একা বলে যাচ্ছে আমি প্রাসাদে যে কারণে প্রবেশ করেছি সেই কাজটাই তো আমার হচ্ছে না। এতে করে আমরা বুঝতে পারি যে হাওয়ের মাঝে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। তারপর সংহি চলে আসে জ্যাংয়ের সাথে দেখা করার জন্য। সে জ্যাংয়ের ক্লোজ হওয়ার চেষ্টা করতে থাকে। তখনই সেখানে চলে আসে লি। লি তার নিজ হাতে জ্যাংয়ের জন্য খাবার তৈরি করে নিয়ে আসে আর সে সংহিকে বলে যেন সে এখান থেকে চলে যায়। সে খুব ভালোবেসে তার হাজবেন্ডের জন্য খাবার নিয়ে এসেছে। সংহি তো এতে করে ভীষণ জেলাসি হয়। লি একজন ওয়াইফ হিসেবে সংহিকে জ্যাংয়ের কাছ থেকে তাড়িয়ে দিয়েছে, এতে করে জ্যাংয়ের কাছে খুব ভালো লাগে। সবসময় লি আর জ্যাংয়ের মাঝে খুনসুটি চলতে থাকলে দূর থেকে সংহি শুধু তাদেরকে দেখতে থাকে। তার মনে তো ভীষণ রাগ ছিল, কেননা জ্যাং তাকে বিয়ে না করে লিয়ের মতো একটা গরিব মেয়েকে বিয়ে করেছে। জ্যাং যখন তার বিড়ালটা নিয়ে ব্যস্ত ছিল
লি তখন তাকে নিজ হাতে মেডিসিন খাইয়ে দেয়। আমরা দুজন দুজনের চাহনি দেখে বুঝতে পারি যে দুজনের মাঝে প্রেম প্রেম ভাব চলছে। তারপর লি রান্নাঘরে নিজ হাতে কেক তৈরি করতে চায়, কিন্তু কেক তৈরি করার চক্করে দেখা যায় রান্নাঘরের বাড়ি থেকে এমন মনে হচ্ছিল যেন রান্নাঘরে কোনো কিছু ব্লাস্ট হয়েছে। জ্যাং এসে দেখতে পায় লি রান্নাঘরের অবস্থাও খারাপ করে ফেলেছে। লি জ্যাংকে বলে যে ফেস্টিভ্যাল হতে যাচ্ছে বলে সে কিছু একটা করতে চাইছে। লি তো তখন জ্যাংয়ের ক্লোজ হয়ে যায় আর তার কানে কানে বলে সে ফেস্টিভ্যালের জন্য কি প্ল্যান করতে যাচ্ছে। লি এমন ক্লোজ হওয়াতে জ্যাংও তখন লজ্জা পেয়ে যায়। লি এর গালে ময়লা লেগে থাকার কারণে জ্যাং তাকে টাচ করতে থাকে আর তার সাথে দুষ্টুমি করতে থাকে। এভাবে তারা একসঙ্গে দুজন মিলে দিন দিন ভালো সময় কাটাচ্ছে। তারপর ফেস্টিভ্যালের দিন চারপাশে অনেক আয়োজন করা হয়। লি যখন সুন্দর করে সাজগোজ করে চলে আসে, জ্যাং তো আর তার কাছ থেকে চোখ সরাতে পারে না। সে লিকে হা করে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। দেখা যায় ফেস্টিভ্যালে সবাই অনেক কিছু তৈরি করেছে। ইয়ান আর জিং মিলে কিছু ডেজার্ট তৈরি করেছে, আর যখন তারা একসঙ্গে ডেজার্ট তৈরি করেছিল তাদের মধ্যে অনেক ঝগড়াও হয়েছিল। তারপর ফেস্টিভ্যালে লি যেসব খাবার তৈরি করেছিল এতে করে সবাই খুব প্রশংসা করতে থাকে আর বলে লি আর জ্যাংই হচ্ছে বেস্ট কাপল। তারপর লি কিছু দাসীদেরকে নিয়ে লুকিয়ে লুকিয়ে বারবিকিউ পার্টি করতে থাকে, কিন্তু সেখানে অনেক আগে থেকেই সং হি তার বান্ধবীকে নিয়ে দুষ্টু প্ল্যান করে রেখেছিল। তাই তো লি যখন সেখানে দাসীদেরকে নিয়ে বারবিকিউ করছিল সেখানে ব্লাস্ট হয়ে যায়, যার কারণে তার শাশুড়ি মা তাকে ভীষণ বকুনি দিতে থাকে। সং হি বলে যে আসলে লিয়ের মতো এরকম গরিব একটা মেয়ে প্রাসাদে রাজকুমারী হওয়ার জন্য কোনো যোগ্যতাই নেই। লিও তখন বলে যে তার অন্যায় হচ্ছে, এ কথা বলে সে নিজেই তার শাস্তি পেতে যায়। তখনই সেখানে জ্যাংয়ের গডমাদার চলে আসে আর সে লিয়ের হয়ে কথা বলে, সে লিকে সাপোর্ট করে, যার কারণে লি শাস্তি পাওয়া থেকে বেঁচে যায়। রাতের বেলা জ্যাং এসে দেখতে পায় যে লি একা একা বসে কান্না করছে। জ্যাং চেষ্টা করতে থাকে লিয়ের মুডটাকে ঠিক করার জন্য, তাই সে লিয়ের পছন্দের খাবার তার জন্য নিয়ে আসে, আর খাবার দেখতে পেয়ে লি সবকিছু ভুলে যায়। অন্যদিকে দেখা যায় জিং আর ইয়ান মিলেও আজ তৈরি করা তাদের ডেজার্ট গুলো খেতে থাকে, আর এভাবে তারা হাজবেন্ড ওয়াইফ ক্লোজ হতে থাকে। ইয়ান ধীরে ধীরে বুঝতে পারে জিং যতই উপর দিয়ে এতটা রাগ দেখাক না কেন সে আসলে একটা কোমল হৃদয়ের মেয়ে। তারপর আজ তো জ্যাংয়ের জন্মদিন। লি তাই আজ নিজ হাতে তার জন্য নুডলস তৈরি করে। সে কল্পনা করে যে নুডলস তৈরি করতে গিয়ে সে রান্নাঘরে তার অবস্থা 12টা বাজিয়ে দিয়েছিল। জ্যাং ভীষণ খুশি হয় যে লি তার বার্থডে সেলিব্রেট করছে। জ্যাং বলে যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। লি তখন দেখতে পায় যে জ্যাং তো প্রাসাদে তার মা বাবাকে নিয়ে এসেছে। এতদিন পর মা বাবাকে দেখতে পেয়ে লি ভীষণ খুশি হয়ে যায়। লির মা বাবা জানায় যে জ্যাংই তাদেরকে এই প্রাসাদে নিয়ে এসেছে, কিন্তু প্রাসাদে তারা লুকিয়ে চলে এসেছে। লির মা বাবা তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কেমন আছে। লি তখন জ্যাংয়ের সাথে কাটানো মুহূর্ত কল্পনা করে আর বলে যে সে সত্যি এখানে ভীষণ ভালো আছে। তারপর লি বলে যে তার মা বাবাকে দেখানোর জন্য আজ রাতে জ্যাংয়ের সাথেই তাকে ঘুমাতে হবে। জ্যাং বলে সে নিচে শোবে, কিন্তু লি তাকে মানা করে কেননা সে একজন প্রিন্স হয়। তারপর তারা দুজন একসঙ্গে একই বিছানায় শুয়ে পড়ে, কিন্তু তাদের দুজনের জন্য সেটা ছিল ভীষণই অস্বস্তিকর অবস্থা। পরদিন যখন লিয়ের মা বাবা চলে যায় লি এতে করে মন খারাপ করে ফেলে। তারপর জ্যাং লিকে নিয়ে চলে আসে অন্য একটি শহরে। সে শহরটা ছিল ভীষণ সুন্দর, তাই লি সে শহরটাকে এনজয় করতে থাকে। আসলে জ্যাং আর লি এখানে চলে এসেছে তাদের ভাই ইয়ানের জন্য, কেননা ইয়ানের ওয়াইফ জিং এখানে চলে এসেছে। জিং তার হাজবেন্ডের বাড়িতে চলে যেতে চাইলেও জিং এর বড় বোন তাকে নিষেধ করে, কেননা জিং এর বড় বোন চাইতো না যেন জিং ওই রাজ্যের রাজকুমারী হোক। সে চাইতো যেন তার সাহসী বোন জিং তাদের জন্য যুদ্ধ করুক। ইয়ান যখন জিংকে এই প্রাসাদ থেকে নিতে আসে, জিং এর বড় বোন তো তার প্রতি ভীষণ জামায়াদর দেখাতে থাকে, কিন্তু তারপর দেখা যায় জিং এর বড় বোন ইচ্ছে করে ইয়ানকে স্পাইসি খাবার খাইয়ে দেয়, যার কারণে ইয়ানের অবস্থা একদম খারাপ হয়ে যায়। তারপর জিংদের প্রাসাদেও তো রাতের বেলা লি আর জ্যাংকে একসঙ্গেই থাকতে হবে। জ্যাং দেখতে পায় এই বেডটা এতটাই ছোট তারা দুজন একসঙ্গে ঘুমাতে পারবে না, এতে করে তো জ্যাং আরো বেশি আনকমফোর্টেবল ফিল করবে। জ্যাং তাই লিকে বলে যে সে লিকে নিয়ে মার্কেটে ঘুরতে যাবে। একথা বলে সে লিকে মার্কেটে নিয়ে চলে আসে। সেখানে তারা দুজন মিলে অনেক সুন্দর সময় কাটায়। লির সাথে যখন জ্যাং ছিল তখন আমরা জ্যাং এর ফিলিংসটাকে বুঝতে পারি। লি তাদের হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা নিয়ে সিরিয়াস না হলেও জ্যাং তাদের সম্পর্ক
সম্পর্কটা নিয়ে সিরিয়াস ছিল। তারপর সেখানে গানের একটি অনুষ্ঠান হচ্ছিল। লি নিচে দাঁড়িয়ে ভালো করে দেখতে পাচ্ছিল না। জ্যাং তখন তাকে কোলে নিয়ে নেয় আর তাদের দুজনের এই মুহূর্তটা ছিল ভীষণ সুন্দর। তারপর দেখা যায় জিং এর প্রাসাদে সবাই যাচাই করতে চায় যে জিং এর হাজবেন্ড তাদের যোগ্য কিনা। তারা তো ইয়ানকে নিয়ে কম্পিটিশন করতে থাকে। তারা ইয়ানকে একটা গেম খেলতে দেয়। জ্যাং তখন ইয়ানের পাশে দাঁড়িয়ে তাকে জিতিয়ে দেয়। তারপর দেখা যায় এটাই শেষ ছিল না। তারা ইয়ানকে অনেক মরিচ পিষতে বলে। এতে করে তো ইয়ানের পুরো 12টাই বেজে যায়। এক যোদ্ধা মেয়েকে বিয়ে করে আজ তার জীবন একদম তেজপাতা হয়ে গেল। ইয়ান তো তারপর চায় তার ওয়াইফ জিং এর সাথে দেখা করার জন্য, কিন্তু তখনও তো তাকে মার খেতে হয়। জিং তার হাজবেন্ডকে প্রোটেক্ট করে নেয়। জ্যাং তো নিজের ভাইয়ের প্রতি এমন অন্যায় আর সহ্য করতে পারে না। তাই বলে যে সে জিং এর বড় বোনের সাথে কম্পিটিশন করবে, আর যদি সে কম্পিটিশনে জিতে যায় তাহলে সে জিংকে এখান থেকে নিয়ে যাবে। তারপর দেখা যায় যে তাদের দুজনের মাঝে কম্পিটিশন হতে থাকে। কম্পিটিশনে জ্যাংই উইনার হয়ে যায়। জ্যাং এর প্রতি জিং এর বড় বোন দুয়ান এতটাই ইমপ্রেস হয়ে যায় যে সে তো তারপর জ্যাংকে বিয়ে করতে চায়। সে জ্যাংকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। জ্যাং তখন বলে যে আমি অলরেডি ম্যারিড, আর সে তার ওয়াইফ লিকে সত্যি খুব পছন্দ করে, তাই সে তাকে কখনো বিয়ে করবে না। বলে প্রথমবার সে কোনো ছেলেকে পছন্দ করেছে, তাই সে জ্যাংকে এবার বিয়ে করে ছাড়বে। দুয়ান বলে সে তো জানতো যে বিয়ের আগে জ্যাং আর লি একে অপরকে চিনতই না, দুজনের মাঝে ভালোবাসাই ছিল না, তাদেরকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। কিন্তু জ্যাং বারবার বলতে থাকে সে তার ওয়াইফ লিকে ভীষণ ভালোবাসে। এই কথা বলে সে লিয়ের হাত ধরে সেখান থেকে নিয়ে আসে। ইয়ান তাদেরকে দেখে বলে সে কখন থেকে তারা দুজন দুজনের হাত ধরে বসে আছে। এ কথা শুনে তারা দুজন হাত ছেড়ে দেয়, আর এতে করে লজ্জা পেয়ে যায়। লি জ্যাং এর দিকে তাকিয়ে বলে তুমি আমাকে ভালোবাসবে এ কথা আমি কখনো কল্পনাই করতে পারিনি। জ্যাং তো মনের কথা বলেই এখন লজ্জা পাচ্ছে, তাই সে অসুস্থ হওয়ার বাহানা দিয়ে লির কাছ থেকে তাড়াতাড়ি করে চলে আসে। তারপর থেকেই সকাল থেকে চোখে চোখে তাদের মধ্যে ভাবসাব হতে থাকে। রাতের বেলা লি জ্যাং এর সাথে গেম খেলতে থাকে, আর গেম খেলার সময় সে জ্যাং এর হাতটা টাচ করে ফেলে। সেই মুহূর্তে তো তারা দুজন দুজনের দিকেই তাকিয়েছিল। লি বলে আমি ভীষণ খুশি যে আমি যাকে পছন্দ করি সেও আমাকে পছন্দ করে। এ কথা শুনে জ্যাং বুঝতে পারে যে লিও তাকে ভীষণ পছন্দ করে। লি ব্লাশিং করে বলে যে সে গেমটাতে হেরে গেছে। এ কথা বলেই সে লজ্জা পেয়ে লিয়ের কাছ থেকে চলে আসে। তারপর এই প্রাসাদে থেকে তো জিং একটু খুশি ছিল না, সে সব সময় আপসেট ছিল। তাই ইয়ান মুখে মাস্ক পরে তাকে খুশি রাখার চেষ্টা করতে থাকে। এতদিনে জিং বুঝতে পারে যে আসলে সে ইয়ানকে ভুল বুঝেছে। ইয়ান আসলে এখন আর হাওকে পছন্দ করে না। সবকিছু ঠিকঠাক হয়ে যাবার পর তারা সবাই মিলে ডিনার করতে থাকে। সেখানে জ্যাং তো ভীষণ ড্রাঙ্ক হয়ে যায়, তাই লিকে তাকে সামলাতে হয়। জ্যাং ড্রাঙ্ক অবস্থায় লিকে বলতে থাকে আমাদের দুজনের তো পরিচয় ছাড়াই জোর করে বিয়ে দেওয়া হয়েছে। প্রথম দিকে তো আমাদের একে অপরের জন্য কোনো ফিলিংস ছিল না, কিন্তু এখন মনে হয় যে তোমার জন্য আমার মনে ফিলিংস রয়েছে। তুমি কি আমাকে হেট করো? তাহলে তুমি কেন আমার কাছে আসছো না? এ কথা বলেই জ্যাং তখন লিকে কিস করে দেয়। লি তো এতে করে ভীষণ ভয় পেয়ে যায় যে ড্রাঙ্ক অবস্থায় আর তার সাথে কি না করে বসে। সে সেখান থেকে পালিয়ে চলে আসে, আর সারা রাত তার ঘুম আসে না। সকালবেলা লি জ্যাংকে জিজ্ঞাসা করে যে গত রাতে সে ভীষণ ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, আর ড্রাঙ্ক হয়ে সে কি করেছিল তার মনে আছে কিনা। জ্যাং তখন বলে গত রাতের কোনো কথাই তার মনে নেই। লি তো এতে করে ভীষণ রেগে যায় যে তাকে কিস করে এ কথা কি করে জ্যাং ভুলে যেতে পারে। তারপর তারা সবাই জিংকে নিয়ে তাদের নিজ প্রাসাদে চলে আসে। ইয়ান তো তাদের ঘরটাকে পুরো তলোয়ার দিয়ে সাজিয়ে ফেলে, কেননা জিং একজন সাহসী মেয়ে, তাই তার সাথে তলোয়ারই বেশি মানায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে লিয়ের তো ঘুমই হারাম হয়ে গেছে। সে তো কিস করার ব্যাপারটা কিছুতেই ভুলতে পারছে না। সে পড়াশোনাতেও মনোযোগ দিতে পারছে না, এমনকি সে নিজের খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে। দাসীরাই প্রথমবার দেখতে পায় যে লি কিনা রাতভর খেয়ে যেত, সে লি তো খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে। তারপর তারা দুজন একসঙ্গে বসে যখন খাওয়া দাওয়া করছিল, লি তো লজ্জায় কিছুতেই জ্যাং এর দিকে তাকায় না। তাই জ্যাং বলে লিকে কেন আজ অন্যরকম লাগছে। লি যেন তাকে অ্যাভয়েড করছে। লি কি তার সাথে আপসেট আছে? লি তখন মানা করতে থাকে যে তার সাথে কিছুই ঘটেনি। অন্যদিকে আমরা দেখতে পাই তাদের বড় ভাই সং বলছে সে এমন ব্যবস্থা করবে যেন পুরো রাজ্যত্ব তার হয়ে যায়। তার বাবা যেন বাকি সব ছেলেদের কাছ থেকে তাকেই বেশি পছন্দ করে। সে তার ওয়াইফ হাওকেও তো ভীষণ বিশ্বাস করত, কিন্তু হাওর ফেসটা দেখে আমরা বুঝতে পারি সে প্রথম দিক দিয়ে ভালো থাকলেও এখন তার মনে অন্য কিছু চলছে। আর এমন একটা মুহূর্তে এই পার্টি শেষ হয়ে যায়।
শুরুতেই আমরা দেখতে পাই ইয়ান তো চাই জেংয়ের খেয়াল রাখার জন্য, কিন্তু জেং তো এমনিতেই ভীষণ রাগী আর ঝগড়ুটে ছিল। সে তো ইয়ানের সাথে ঝগড়া করতে থাকে। তারপর লিকে তো একজন পারফেক্ট রাজকুমারী হওয়ার জন্য ভীষণ কাজ করতে হয়েছিল। কাজ করে সে ফিরে এসে দেখতে পায় সংহি তার হাজবেন্ড জেংয়ের পাশে ক্লোজ হয়ে বসে আছে। সে এতে করে রাগ করে না, কেননা জেং তাকে ড্রাঙ্ক অবস্থায় কিস করে দিয়েছিল। এখন সে বিশ্বাস করে যে জেং তাকে কতটা পছন্দ করে। সংহি চলে যেতেই জেং লিকে বলে, তুমি এখন আমাদের দুজনকে দেখে একটু রাগ করনি, তাই না? জেংয়ের ভীষণ ভালো লাগে যে লি তাকে বিশ্বাস করে। তারপর তারা দুজন একসঙ্গে মিলে যখন লাঞ্চ করছিল, লি বলে সে গরিব বলেই তার মা বাবা জেংয়ের সাথে তার বিয়ে দিতে এখানে নিয়ে এসেছে। বিয়ের পর তো সে সুখে আছে, কিন্তু তার মা বাবা কেমন আছে সে এটাই জানে না। জেং তখন বলে লি যেন চিন্তা না করে, সে তার মা বাবার জন্য কিছু একটা ব্যবস্থা করবে। জেংয়ের মনে তো লির জন্য ফিলিংস ছিল, সেটা জেংয়ের অ্যাসিস্ট্যান্ট জানতো। জেং বলে, আমি তো ভীষণ অসুস্থ, তাই আমার অসুস্থতার জন্য যদি লি কখনো আমাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে আমি তাকে মানা করব না। আর যদি সে আমাকে ভালোবেসেই থাকে তাহলে সে যেন আমার পাশেই থাকে। জেংয়ের অ্যাসিস্ট্যান্ট বলে, লি যদি আপনার ফিলিংসটাকে বুঝতে পারে তাহলে সে নিশ্চয়ই আপনার সাথে সংসার করবে। আপনার অসুস্থতার কথা শুনে তার নিশ্চয়ই হৃদয় ছুঁয়ে যাবে। এখন জেং শুধু অপেক্ষা করছে যেন লি নিজ থেকে তার কাছে চলে আসে। রাতের বেলা লি যখন বসে পড়াশোনা করছিল তখন জেং তো দূর থেকে শুধু তাকিয়ে দেখতে থাকে। জেং তো সরাসরি তার ফিলিংসটা লিকে বলতে পারছিল না। জেং তারপর লিকে শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে গণনা করতে হয়। জ্যাং তো তাই লির ভীষণ ক্লোজ হয়ে যায় আর তার হাতে টাচ করেই তাকে গণনা শেখাতে থাকে। সেই মুহূর্তে লি জ্যাংয়ের দিকে তাকিয়েছিল। জ্যাংয়ের জন্য যেন তার মনেও ফিলিংস হচ্ছিল। লি জ্যাংকে বলে জ্যাংকে তার কাছে সবচেয়ে বেশি বেস্ট লাগে, কেননা সে সব কিছু করতে পারে। সে ভীষণ স্মার্ট একটা ছেলে। লির মুখে প্রশংসা শুনে জ্যাং তখন ব্লাশিং করতে থাকে। এভাবে সারা রাত জেগে যখন লি বই পড়ছিল, জ্যাং তাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। আর তাদের দুজনের এমন প্রেম বাইরে থেকে সব সৈন্যরা দেখে যাচ্ছিল আর বলছিল যে এবার বোধহয় অসুস্থ রাজকুমার প্রেমে পড়েছে। তারপর লি তো জ্যাংয়ের কাছে তার পরীক্ষা দেয়। লি ভেবে নেয় সে হয়তোবা পরীক্ষার খাতায় ভীষণ ভুল করেছে, তাই জ্যাংকে সে পরীক্ষার খাতাটা দেখাতে চায় না। কিন্তু জ্যাং জোর করে তার কাছ থেকে পরীক্ষার খাতা দেখতে থাকে। জ্যাং বলে যে সে খুব ভালো করে ট্রেনিং করছে, সে খুব ভালো লিখেছে। এই প্রথমবার লি পড়াশোনায় ভালো করেছে, এ কথা শুনে তো সে কেঁদেই ফেলে। জ্যাং তখন তার চোখের পানি মুছে নিতে বলে। তখনই লিয়ের গালে কালো রং লেগে যায়। লিও তখন দুষ্টুমি করে জ্যাংয়ের নাকে কালো রং লাগিয়ে দেয়। আর এভাবেই তাদের দুজনের মাঝে দুষ্টুমি হতে থাকে। তারা দুজন যখন এভাবে ভালো সময় কাটাচ্ছিল, দূর থেকে সংহি তাদেরকে দেখতে পায়। আর সে ভীষণ জেলাসি হয় যে দিন দিন দুই হাজবেন্ড ওয়াইফের মাঝে সম্পর্কটা ভালো হয়ে যাচ্ছে। লি তারপর জ্যাংকে জানায় যে সব রাজকুমারীদেরকে নিয়ে একটা কম্পিটিশন হতে যাচ্ছে। সেই কম্পিটিশনে সে প্রথম হতে পারবে না। যখন সে নিজেকে এতটা দুর্বল মনে করছিল তখন জ্যাং তাকে সাহস দেয়। জ্যাং বলে সে লিকে আরো ভালো করে পড়াবে, তার সাথে আরো বেশি টাইম স্পেন্ড করবে, তাই লি যেন চিন্তা না করে। রাতের বেলা মোমবাতির আলোতে জ্যাং যখন লিকে পড়াচ্ছিল তখন লিকে ভীষণ সুন্দর দেখাচ্ছিল। তাই জ্যাং বলে যে লিকে আজ মেকআপ করে নিয়েছে। লি তো এতে করে লজ্জা পেয়ে যায় আর জ্যাংকে বলে সবাই চায় যেন তাকে সুন্দর দেখায়, তাই তো আজ সে একটু মেকআপ করে নিয়েছে। লিকে জ্যাংয়ের কাছে এতটা সুন্দর দেখাচ্ছিল বলে লি তো জ্যাংয়ের কাছ থেকে পালাতে থাকে। জ্যাং সেটা বুঝতে পারে যে লি লজ্জা পেয়েছে। পরদিন লিকে ছেড়ে জ্যাং অন্য একটি শহরে রওনা দেয়। জ্যাংকে বিদায় দেওয়ার সময় লি বলে যেন জ্যাং তার কাছে তাড়াতাড়ি ফিরে আসে। লিকে ছেড়ে অন্য কোথাও যাচ্ছে বলে জ্যাংয়ের মনটাও খুব খারাপ ছিল। যখন তারা অন্য একটি শহরে পৌঁছায়, শত্রুরা তাদের উপর আক্রমণ করে। জ্যাং তখন তলোয়ার নিয়ে তাদের সাথে লড়াই করতে থাকে। জ্যাংয়ের বন্ধু বলে জ্যাং অসুস্থ হয়ে এত ভালো তলোয়ার চালাতে পারে সেটা তো সে জানতোই না। জ্যাং চলে গেছে বলে তো প্রাসাদে লি এখন একা আছে। লি তাই রাতের বেলা জ্যাংকে ভীষণ মিস করতে থাকে। তারপর জ্যাং যখন সে শহর থেকে ফিরে আসে, লি তাকে জানায় যে তার পরীক্ষা হতে যাচ্ছে আর সে এত ভালো পড়াশোনা করে নিয়েছে যে সে ফার্স্ট হয়ে যাবে। জ্যাং তারপর লিকে গিফট দিতে থাকে যা সে শহর থেকে নিয়ে এসেছিল। লি ভীষণ খুশি হয়ে যায় যে জ্যাং তার জন্য গিফট নিয়ে এসেছে। তারপর জ্যাং চলে আসে পুরনো একটি প্রাসাদ পুনর্নির্মাণ করার জন্য। তাই লি সেই প্রাসাদটি নতুন করে ডিজাইন করে দিতে থাকে। জ্যাং বলে যে তার ওয়াইফ লি তো ভীষণ গুণবতী, কে বলেছে যে সে ভালো করে পড়াশোনা করতে পারে না।
যে যাই বলুক না কেন সে লিকে তার ওয়াইফ হিসেবেই পেতে চায়। এ কথা বলে সে সরাসরি লিকে বলে দেয় যে আমি তোমাকে ভালোবাসি, আমার ওয়াইফ হওয়ার জন্য তোমার যোগ্যতা রয়েছে। জ্যাংয়ের মুখে ভালোবাসার কথা শুনে লিয়ের মনে লাড্ডু ফুটতে থাকে। চ্যান বলে এখনই তোমাকে ডিসিশন নিতে হবে না, তুমি যেটা বলবে আমি সেটাই মেনে নেব। যদি আমার সাথে তুমি চিরকাল নাই থাকতে চাও তাহলে আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবার ব্যবস্থা করব। লি তো তখন বুঝতে পারছিল না যে সে জ্যাংকে কিভাবে বলবে যে সে জ্যাংয়ের ওয়াইফ হওয়ার জন্য রাজি আছে। সে লজ্জায় পড়ে যায়। সে জ্যাংয়ের সাথে এমন ভাব নিতে থাকে যেন এখন সে পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। তারপর তারা সবাই মিলে প্ল্যান করতে থাকে যে কিভাবে তারা তাদের নতুন বছরটা কাটাবে। ইয়ান তো তার ওয়াইফ জেংয়ের জন্য একটা ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে। তারা দুজন মিলে সেখানে জ্যাং আর লিকে দেখতে পায়, তাই তারা তাদের ডিনারে তাদেরকেও ইনভাইট করে। জিং ইয়ানকে বলে যেন সেও জ্যাংয়ের মতো তার লাইফে সাকসেস হয়। ইয়ান বলে জিং তার জন্য চিন্তা করে, তাই না? ইয়ান খুশি হয়ে যায় যে জিং তার জন্য কেয়ার করতে শিখেছে। লি তারপর জ্যাংয়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো কল্পনা করে আর সে হাওকে বলে যে জ্যাংয়ের মনে তার জন্য ফিলিংস আছে। হাও তখন বলে যেন সে জ্যাংয়ের সাথে সুখী সংসার করা শুরু করে দেয়। রাজকুমার জ্যাং নিশ্চয়ই তাকে ভীষণ ভালোবাসে। রাতের বেলা দুজনের একসঙ্গে দেখা হয়ে গেলে তারা লজ্জা পেতে থাকে, কেননা এখন জ্যাং তার মনের ফিলিংসের ব্যাপারে লিকে সরাসরি জানিয়ে দিয়েছে। তারপর তো লি এখন থেকে ডায়েট করতে শুরু করে দেয়। লি জ্যাংকে জানায় যে সে দিন দিন মোটা হয়ে যাচ্ছে, তাই সে এখন থেকে খাওয়া দাওয়া কম করবে। তখন জ্যাং বলে যে লিকে খেতে দেখে তার ভীষণ ভালো লাগে। সে জ্যাংকে ডায়েট করার একটি লিস্ট বানিয়ে দেয় যে সে কি করে এখন থেকে ডায়েট করবে। জ্যাংয়ের ফিলিংস এর ব্যাপারে জানার পর জ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট লিকে বলতে থাকে জ্যাং ভীষণ অসুস্থ, তাই লিয়ের উচিত জ্যাংয়ের খেয়াল রাখা। এসব কথা বলে সে জ্যাংয়ের প্রতি লিকে দুর্বল করতে চায়। লিয়েরও তাই জ্যাংয়ের জন্য মায়া হয়। সে জ্যাংকে বলে তুমি কি আমার কাছ থেকে উত্তরটা জানতে চাও না যে আমি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই কিনা? এই কথা বলে সে জ্যাংকে বলেই দেয় যে সে তার ওয়াইফ হতে রাজি আছে। জ্যাং ভীষণ খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে লিকে জড়িয়ে ধরে। লি বলে যে আগামীকাল যেন জ্যাং তার সাথে স্পেশাল ভাবে দেখা করে। তাদের দুজনের এরকম রোমান্টিক মুহূর্তটা বাইরে থেকে দাসীরা দেখে যাচ্ছিল। তারপর থেকে তো জ্যাং এর এক নতুন সকালের শুরু হয়। সে খুব হ্যান্ডসাম হয়ে সেজে নেয় লিয়ের জন্য। লি যখন ঘুম থেকে জেগে উঠে সে তাড়াতাড়ি করে ছুটে চলে আসে জ্যাংয়ের সাথে দেখা করার জন্য। সে দেখতে পায় জ্যাং খুব হ্যান্ডসাম হয়ে সাজগোজ করে কোর্টের দিকে যাচ্ছে। লি তখন সবার সামনে চিৎকার করে বলতে থাকে যে তার হাজবেন্ড জ্যাংই হচ্ছে সবচেয়ে বেশি হ্যান্ডসাম। লিয়ের কথা শুনে তো জ্যাংয়ের মনে লাড্ডু ফুটতে থাকে। জ্যাং যখন কোর্টে চলে আসে তখন তার বাবা তাকে জানায় যে সে তো একটা গরিব মেয়েকে বিয়ে করেছে। রাজকুমার হিসেবে লি নিশ্চয়ই তার যোগ্য নয়, তাই ইয়োন নামের একজন রাজকুমারীর সাথে সে জ্যাংয়ের বিয়ে ঠিক করেছে। এ কথা শুনে জ্যাং তো ভীষণ রেগে যায় আর বলে সে তার ওয়াইফ হিসেবে লিয়ের মতো গরিব মেয়েকে পেতে চায়। সে তার বাবার কথা মানতে চায় না, কিন্তু তার বাবা তাকে জোর করে সেই ইয়োন নামের মেয়েটিকে বিয়ে করার জন্য। জ্যাং মন খারাপ করে চলে আসে লিয়ের কাছে। লিকে তার অনুভূতির ব্যাপারে বলার পর লি তো ভীষণ হ্যাপি ছিল। লি তখনই জ্যাংয়ের অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে আবারও লিয়ের বাবা লিকে একজন রাজকুমারের সাথে দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করেছে। এ কথা জানার পর লি ভীষণ কান্না করতে থাকে। কান্না করে সে খুব খাওয়া দাওয়া করতে থাকে। সত্যি সত্যি তো জ্যাংয়ের বাবা তার দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করে দেয়। জ্যাং তারপর সেই ইয়োন মেয়েটিকে বলে দেয় সে ইয়োনকে তার স্ত্রী হিসেবে পেতে চায় না। সে তার প্রথম স্ত্রী লিকে ভীষণ ভালোবাসে। তখন ইয়োন বলে যে বিয়ে করার প্রতি তারও কোনো ইন্টারেস্ট নেই। সে নিজেও জ্যাংয়ের জন্য যোগ্য নয়। জ্যাংয়ের এমন একটি মেয়েকে পাওয়া উচিত যে কিনা তার একজন ভালো ওয়াইফ হতে পারবে। সে তার ওয়াইফ লিকেই তার যোগ্য ওয়াইফ হিসেবে তৈরি করে দেবে। এসব কথা বলে তাদের দুজনের মাঝে একটা ডিল হয়ে যায় যে তারা শুধুমাত্র জ্যাংয়ের বাবাকে দেখার জন্য বিয়ের সম্পর্কে থাকবে। লিকে কষ্ট দিয়ে তো জ্যাং ভীষণ কষ্টে ছিল। সে খুব ড্রিঙ্কস করে ফেলে। তারপর সে দেখতে পায় যে লি অলরেডি ড্রাঙ্ক অবস্থায় আছে আর তার কাজিন জিয়ান লিকে সামলে যাচ্ছে। এতে করে সে ভীষণ জেলাসি হয়। সে লিকে সেখান থেকে নিয়ে আসে আর তার বেডে শুইয়ে দেয়। জ্যাং বলে সে শীঘ্রই সবকিছু ঠিক করে দেবে। সে তো লিকে কষ্ট দিতে চায় না। সে লিকে সারা জীবন তার পাশে পেতে চায়। ইয়োন মেয়েটা তো ছিল ভীষণ স্ট্রিক্ট।
সে প্রাসাদের সবাইকে বলতে থাকে যেন তারা সবাই পারফেক্টলি কাজ করে, এই মেয়েটার তো সবকিছু পারফেক্ট হওয়া যায়। সকালবেলা সংহি চলে আসে লির সাথে দেখা করার জন্য। সে দেখতে পায় লি প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছে। সংহি লিকে বলে সে তার হাজবেন্ড জ্যাংকে পাওয়ার জন্য কি গিভ আপ করে নেবে, সেও তো জ্যাংকে নিজের করে পায়নি। এখন কি সেই ইয়ন নামের মেয়েটির কাছে লি তার জ্যাংকে দিয়ে দেবে? সংহে ইয়নের কাছে জোর করে নিয়ে চলে আসে লিকে, আর লিকে বলে ইয়নের সাথে ঝগড়া করার জন্য। ইয়ন তখন বলে লি যেন জ্যাংয়ের প্রথম স্ত্রী হিসেবে তার কাছে একটা পরীক্ষা দেয় যে লি জ্যাংয়ের ওয়াইফ হিসেবে যোগ্য কিনা। কিন্তু ইয়নের এই পরীক্ষাতে তো লি ফেল হয়ে যায়। তারপরই জ্যাং লিকে সব সত্যি কথা বলতে থাকে যে সে জ্যাংয়ের সাথে সত্যিকারের বিয়ে করেনি, কিন্তু সে সবাইকে এমনটা বুঝাবে যেন তারা দুজন বিয়ে করে নিয়েছে। জ্যাংয়ের একমাত্র ওয়াইফ হিসেবে লি সারা জীবন থাকবে। ইয়ন শুধুমাত্র এই প্রাসাদে জ্যাংয়ের ওয়াইফ হিসেবে অভিনয় করে যাবে। লি বুঝতে পারে যে জ্যাংকে তো সে ভুল বুঝেছিল। সে তো ভেবেছিল যে জ্যাং তাকে ভুলে গিয়ে এবার ইয়নকে বিয়ে করে তার ওয়াইফ বানিয়ে নেবে। ইয়ন বলে জ্যাংয়ের ওয়াইফ হিসেবে লিয়ের অনেক কমতি আছে, লিকে আরো বেশি করে পড়াশোনা করতে হবে। কথা বলে জ্যাংকে এসে অনেকগুলো বই দিয়ে দেয় আর বলে যেন সে এখন থেকে লিকে আরো বেশি করে পড়াশোনা করায়। তখনই সেখানে চিৎকার করে সংহি চলে আসে আর বলে ইয়নকে এখন লিয়ের সাথে ভীষণ মিল দিচ্ছে। লি ইয়নের কথা শুনবে না, লি সংহির কথা শুনবে। এসব কথা বলে তো সংহি আর ইয়নের মাঝে ভীষণ ঝগড়া বেঁধে যায়। আর তাদের দুজনের ঝগড়া লি আর জ্যাং বসে দেখছিল। আর এমন একটা মুহূর্তে এই পার্টি শেষ হয়ে যায়। শুরুতে আমরা দেখতে পাই ইয়ন তো শুধু লিকে পড়িয়েই যাচ্ছে। সে দিন রাত লিকে পড়াশোনা করাচ্ছে যেন সে জ্যাংয়ের জন্য তাকে যোগ্য ওয়াইফ হিসেবে তৈরি করতে পারে। এত স্ট্রিক্ট ইয়নকে দেখতে পেয়ে সবাই তো একদম চুপচাপ হয়ে থাকে। লিকে পড়াশোনার জন্য এত প্রেশার দিচ্ছে সে, এই কারণেও জ্যাং তাকে কিছু বলে না। তারপর রাতের বেলা জ্যাং লিয়ের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আসে। তারা দুজন তো লুকিয়ে লুকিয়ে কিচেনে দেখা করে। সেখানে তারা খাওয়া দাওয়া শুরু করে দেয়। হঠাৎ করে সেখানে ইয়ন চলে আসে। ইয়নকে দেখতে পেয়েই তারা দুজন চুপটি করে লুকিয়ে পড়ে। ইয়ন বুঝতে পারে যে এখানে লি আর জ্যাং লুকিয়ে লুকিয়ে দেখা করতে এসেছে, তাই সে সেখান থেকে চলে যায়। তারা দুজন তো লজ্জা পেয়ে এভাবেই চুপচাপ হয়ে বসে থাকে। জ্যাং লিকে বলে আসলে ইয়ন মেয়েটা খারাপ নয়। লি বলে ইয়ন আমাকে অনেকটা হেল্প করছে, সে আমাকে হেল্প করছে যেন আমি তোমার যোগ্য ওয়াইফ হতে পারি। তারপর প্রাসাদের সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করতে থাকে। তারপর তারা সবাই মিলে যখন ডিনার করে সেখানে ইয়ান ভীষণ অসুস্থ হয়ে পড়ে। জিং ইয়ানের জন্য চিন্তায় পড়ে যায়। ইয়ান মজা করে জিংকে বলে যেন জিং কান্না না করে, কেননা সে এত সহজেই বিধবা হবে না, ইয়ান এত সহজেই মরছে না। সবাই যখন ইয়ানের অসুস্থতার জন্য চিন্তায় ছিল তখন লি ইয়ানের জন্য নিজ হাতে মেডিসিন তৈরি করে, আর সেই মেডিসিন খাওয়ার সঙ্গে সঙ্গে ইয়ান সুস্থ হয়ে যায়। তাই সবাই লিয়েরই প্রশংসা করতে থাকে আর বলে বোকা লিয়ের জন্য ইয়ান বেঁচে গেল। লি এত কিছু করতে পারে তার ব্যাপারে তো কেউ জানতোই না। রাতের বেলা জিং ইয়ানের ভীষণ কেয়ার করতে থাকে। ইয়ান বলে হঠাৎ করে কেন জিং তার সাথে এমন কোমল ব্যবহার করছে। জিং যখন তার সাথে রেগে কথা বলে, তার সাথে ঝগড়া করে, তখনই তার কাছে ভালো লাগে। তারপর লি আর জ্যাং একসঙ্গে দেখা করে। জ্যাং বলে সবাই ড্রিঙ্কস করলেও সে ড্রিঙ্কস করেনি। লি তখনই জ্যাংকে বলে দেয় ওই রাতের কথা, যেদিন কিনা জ্যাং ড্রাঙ্ক অবস্থায় এসে তাকে কিস করে দিয়েছিল। তখনই জ্যাং এর মনে পড়ে সেই কিসের কথা। সে তো কিস করার ব্যাপারটা মনেই করতে পারছিল না। সে খুব লজ্জায় পড়ে যায়। জ্যাং লিকে ব্লাশিং করে বলে লিকি আজও তাকে দেবে ড্রিঙ্কস করার জন্য আর তার সাথে রোমান্স করার জন্য। এখানে তাদের চোখে চোখে ভাবসাব হতে থাকে। তারপর জ্যাং দেখতে পায় তার নিজেরই বড় ভাই সং তার বিপক্ষে চলে গেছে। নিজের ভাই কখনো তার বিপক্ষে চলে যাবে সে কথা ভাবতে পারেনি। সে তাই ঘরে একা আপসেট হয়ে বসে থাকে। তাকে সান্ত্বনা দিতে চলে আসে লি। লি জ্যাংকে বলে জ্যাং খুব জোরে চিৎকার করতে পারে, সে জ্যাংয়ের দিকে তাকাবে না। লি জ্যাংয়ের মনটা ভালো করার জন্য তার পছন্দের ডেজার্ট নিয়ে আসে, আর এভাবেই সে জ্যাংয়ের মনটাকে ভালো করে দেয়। তারপর তারা সবাই মিলে গেম খেলতে থাকে। তখন জ্যাং আর লি মিলে তো একসঙ্গে খুব সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল। তারপর দেখা যায় যে ইয়ন খুব অসুস্থ হয়ে পড়ে, তাই সারা রাত লি জেগে তার সেবা করে। লিকে দেখে ইয়নের কাছে ভীষণ ভালো লাগে। তারপর ইয়ন সুস্থ হয়ে যাবার পর তাদের সবাইকে নিয়ে লি চলে আসে একটি রেস্টুরেন্টে। সেখানে সব মেয়েরা মিলে খুব এনজয় করতে থাকে, কিন্তু যারা যারা ছেলে ছিল তাদের সাথে তো তাদের ঝগড়াই বেঁধে যায়।
ঝ্যাং সেখানে চলে আসে লিকে নেওয়ার জন্য। তারা তো দেখতে পায় সেখানে এত বেশি ড্রিঙ্কস করার ফলে ইউনের অবস্থা তো খারাপই হয়ে গেছে। তারপর পরদিনই যখন ইউনের মা চলে আসে তার মেয়েকে দেখার জন্য, আমরা দেখতে পাই ইউনের মাও তো ঠিক ইউনের মতোই স্ট্রিক্ট। তখন জ্যাং আর ইউন তাদের দুজনের ব্যাপারে সবার সামনে সত্যিটা বলে দেয় যে তারা দুজন বিয়ে করবে না, তারা দুজন হাজবেন্ড ওয়াইফ নয়। তারা দুজন এতদিন তাদের সবার সামনে ভালো সম্পর্ক থাকার অভিনয় করেছে, তারা একে অপরকে ভালোই বাসে না, তাহলে বিয়ে কি করে হতে পারে। ইয়ন সবাইকে সত্যিটা বলে দেয় আর ঝ্যাংয়ের প্রাসাদ ছেড়ে চলে আসে। ইয়ন চলে যাবার সময় লির ভীষণ মন খারাপ হচ্ছিল, কেননা ইয়ন মেয়েটা ভীষণ ভালো ছিল আর সে তাকে ঝ্যাংয়ের পারফেক্ট ওয়াইফ হওয়ার জন্য অনেকটা হেল্পও করেছে। সবকিছু ঠিকঠাক হয়ে যাবার পর তারা সবাই মিলে বেরিয়ে পড়ে হানিমুন করার জন্য। দেখা যায় জিং আর ইয়ান মিলেও রওনা দিয়েছে তাদের হানিমুনের জন্য। তারপর তারা সবাই মিলে যখন ডিনার করে সেখানে জ্যাং ভীষণ ড্রিঙ্কস করে ফেলে, যার কারণে লিকেই তাকে সামলাতে হয়। ইয়ান যখন ড্রাঙ্ক অবস্থায় হয়ে যায় তখন সে বাচ্চাদের মতো বিহেভ করতে থাকে আর নিজের এরকম ফানি হাজবেন্ডকে দেখতে পেয়ে জিংয়ের ভীষণ হাসি পায়। লি তাকে জিজ্ঞাসা করে যে সে কেন এরকম ভাবে ব্লাশিং করছে, সে কি নতুন করে কারোর প্রেমে পড়েছে। সকালবেলা ইয়ানের যখন হুঁশ ফিরে আসে তখন সে জিংকে মন খারাপ করে বলতে থাকে সে সত্যি একটা বোকা ছেলে, ড্রাঙ্ক হয়ে যাবার পরই সে তার নিজের হুঁশে থাকে না, যার কারণে ছোটবেলা থেকেই তাকে অনেক পিটুনিও খেতে হয়েছিল। জিং তাকে ব্লাশিং করে বলে যে এখন থেকে সে তার হাজবেন্ডকে আর কারোর কাছ থেকে পিটুনি খেতে দেবে না, কেননা এখন সে তার হাজবেন্ডকে প্রোটেক্ট করে যাবে। ইয়ান তো এ কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় যে একজন সাহসী মেয়েকে ওয়াইফ হিসেবে পেয়ে তার কোনো ভয় নেই। তারপর তারা সবাই মিলে তো একটা গ্রামে চলে এসেছিল, সেখানে লিয়ে এসে চাষবাস করা শুরু করে দেয়। ঝ্যাংও তখন তাকে হেল্প করতে থাকে। তারপর সেই গ্রামে এক দাদুর সাথে লির দেখা হয় আর তার দাদু যখন এরকম হ্যান্ডসাম নাচ জামাইকে দেখতে পায় সে ভীষণ খুশি হয়ে যায় আর তার জামাই আদর করা শুরু করে দেয়। দেখা যায় জামাই আদরের চক্করে জ্যাং ভীষণ ড্রাঙ্ক হয়ে যায় আর ড্রাঙ্ক অবস্থায় ঠিক আগের মতোই সে বিহেভ করতে থাকে। লি তখন তার কেয়ার করতে থাকে। যখন সে তার ফেসটাকে মুছে দিচ্ছিল সে জ্যাংকে তাকিয়ে দেখতে থাকে এক দৃষ্টিতে। লি জ্যাংকে বলে তোমার কি মনে নেই তুমি যখন ড্রাঙ্ক হয়ে যাও তখনই তুমি আমাকে কিস করে দাও। জ্যাং তখন বলে তাহলে কি হয়েছে, এ কথা বলে সে আবারও লিকে কিস করে দেয়। লি তখন জ্যাংকে ধাক্কা মেরে দেয় আর বলে এখন সে তাকে কিস করলে তো সকালবেলা সে এই ব্যাপারে ভুলেই যাবে, তাই সে লি জ্যাংয়ের সাথে রোমান্স না করে সেখান থেকে চলে আসে। তারপর সং হিলিকে বলে যে এখন সে জ্যাংকে আর পছন্দ করে না, সে জ্যাংয়ের কাছ থেকে দূরে চলে যেতে চায়, সে এমন কাউকে খুঁজে নিতে চায় যাকে কিনা তার ভীষণ ভালো লাগবে। লি তাই সংহির জন্য অনেক পাত্রের ব্যবস্থা করে দেয়। সংহি তো একের পর এক ছেলের সাথে ব্লাইন্ড ডেট করে, কিন্তু এতে করে কিছু লাভ হয় না, কেননা কোনো ছেলেকেই তার ঝ্যাংয়ের মতো ভালো লাগে না। তারপর রাতের বেলা জ্যাং দেখতে পায় লি তার জন্য একটা স্পেশাল ডিশ তৈরি করে রেখে দিয়েছে। জ্যাং তো বুঝতে পারে না হঠাৎ করে লির কেন তার প্রতি এত আদর যত্ন বেড়ে গেল। লি বলে আসলে সে নতুন করে একটা বিজনেস করতে চায়, তাই জ্যাং যেন তার বিজনেস করার জন্য রাজি হয়ে যায়। জ্যাং তখন লিয়ের কথায় রাজি হয়ে যায়। লি তো এতে করে ভীষণ খুশি হয়ে যায় আর বলে যে জ্যাং নাকি ভীষণ কিউট। এই কথা বলে সে লাফালাফি শুরু করে দেয়। তারপর সংহিলিকে জানায় যে একটি ছেলেকে তার ভীষণ ভালো লেগেছে, এখন সে ছেলেটিকে সে পটাতে চায়। লি তখন তাকে আইডিয়া দেয়। আইডিয়া মোতাবেক সংহি কতগুলো লোক ভাড়া করে নেয় আর বলে তারা যেন সেই ছেলেটির উপর আক্রমণ করে। ছেলেটির নাম ছিল ওই। যখন সংহির ভাড়া করা লোকগুলো তার উপর আক্রমণ করে তখনই সংহি চলে আসে ওইকে প্রোটেক্ট করার জন্য। সেখানে সে মারামারি করার অনেক অ্যাক্টিং করতে থাকে, কিন্তু এখানে যে সে অ্যাক্টিং করছিল সেটা সে ধরা পড়ে যায় আর এই ছেলেটার সামনে উল্টো তার রেপুটেশন খারাপ হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই রাতে যখন জিং প্র্যাকটিস করছিল তার হাজবেন্ড ইয়ান তখন তার ভীষণ কেয়ার করতে থাকে। ইয়ান জিং এর জন্য অনেক খাবার নিয়ে আসে। এতটা প্র্যাকটিসের পর জিং টায়ার্ড হয়নি, উল্টো ইয়ান তখন টায়ার্ড হয়ে পড়েছিল। ইয়ান তো সেই মুহূর্তে জিং এর কাঁধে মাথা রেখে দেয়। আমরা তখন জিংকে ব্লাশিং করতে দেখতে পাই। আমরা দেখতে পাই যে জিং এরও তখন খুব ভালো লাগে। তারপর আমরা দেখতে পাই রাতের বেলা দাসীদের সঙ্গে মিলে লি ভীষণ ড্রিঙ্কস করছিল। তখনই সেখানে জ্যাং চলে আসে। জ্যাং যখনই যাবে তাকে বাধা দিতে তখন সে নিজেই চোট পায়। লি তো এতে করে ভীষণ ঘাবড়ে যায় আর তার কেয়ার করতে থাকে। তারপর লি তো তার নতুন বিজনেস শুরু করে দিয়েছে।
জ্যাং লুকিয়ে লুকিয়ে চলে আসে তার নতুন বিজনেস দেখবে বলে। রাতের বেলা লি বাড়ি ফিরে এসে দেখতে পায় তার হাজবেন্ড জ্যাং তার জন্য একটা ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছে। লি তো সেই মুহূর্তে জ্যাংয়ের হাতটা ধরে নেয় আর বলে সে ভীষণ আনকমফোর্টেবল ফিল করছে। সে যখন লির সাথে থাকে তখন সে নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। এ কথা শুনে লি বলে যে এখনো সে অনেকটা আপসেট আছে, সে এই মুহূর্তে অন্য এক পরিস্থিতি দিয়ে যাচ্ছে, তাই এখনো তাদের উচিত তাদের দুজনকে আলাদা হয়ে থাকা। জ্যাং তখন লির কথায় রাজি হয়ে যায় আর সে লির সাথে ব্লাশিং করতে থাকে যে কবে তাদের ফুলসজ্জার রাত চলে আসবে। তারপর জিংয়ের সাথে কিছু লোকেদের ঝগড়া হয়ে যায়, তাই তার হাজবেন্ড তাকে প্রোটেক্ট করে। কিন্তু আমরা তো দেখতে পাই এই প্রোটেক্ট করার চক্করে ইয়ানের অবস্থা তো ভীষণ খারাপ হয়ে যায়। জিং তাই তার ভীষণ কেয়ার করতে থাকে আর বলে সে তো নিজে কিছুই পারে না, সে তবুও কেন গেল তাদের সাথে ঝগড়া করার জন্য। ইয়ান বলে তুমি আমার ওয়াইফ হও, তাই আমাকে তোমায় প্রোটেক্ট করতেই হবে। ইয়ানের কথা শুনে জিংয়ের ভীষণ ভালো লাগে। ইয়ান জিংকে বলে আমি তোমার কিছু হতে দেব না। জিং তো দেখতে পায় তার হাজবেন্ড ইয়ান ততটাও দুর্বল নয়। তারপর কিছু বিজনেসম্যানদের সাথে জ্যাং লিকে পরিচয় করিয়ে দেয়। এখানে তো তারা সবাই মিলে ভীষণ ড্রিঙ্কস করে ফেলে আর লি ড্রাঙ্ক হয়ে গেলে জ্যাংকেই তাকে সামলাতে হয়। লির বাচ্চাদের মতো পাগলামো দেখে জ্যাংয়ের কাছে ভীষণ ভালো লাগে। তারপর পরদিন যখন জ্যাং অনেক ড্রিঙ্কস করে ফেলে তখন লিকে তাকে সামলাতে হয়। লি তো সারা রাত জেগে তার কেয়ার করছিল। জ্যাং ঘুমের ঘরে বলে যে তার বড় ভাই সং তাকে সব সময় বুলি করে কেননা সে অসুস্থ। লি তখন জ্যাংয়ের মনের দুঃখটাকে বুঝতে পারে। লি বলে সে যেন নিজেকে দুর্বল না ভাবে কেননা এখন তো লি তার পাশেই আছে। রাতের বেলা লি যখন তার সব থেকে বাড়ি ফিরবে সে দেখতে পায় যে এত বৃষ্টির মাঝে জ্যাং তাকে ছাতা নিয়ে চলে এসেছে নেওয়ার জন্য। লি তো এতে করে ভীষণ খুশি হয়ে যায়। সবাই চলে গেলে আমরা জিংকে একা দেখতে পাই। জিং তো ভাবতে থাকে হয়তো বা ইয়ান তাকে নিতে আসবেই না, এই ভেবে সে বৃষ্টিতে একা একা হাঁটতে থাকে। তখনই সে দেখতে পায় যে তার হাজবেন্ড ইয়ানও তো তাকে নিতে এসেছে। ইয়ানকে সে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়ে যায় আর সে ইয়ানের গা মুছে দিতে থাকে। তারপর সব মেয়েরা মিলেই তাদের বিজনেসে সাকসেস হয়ে যায়। তারা ভীষণ হ্যাপি ছিল। জিং হ্যাপি থাকার কারণে তার হাজবেন্ড ইয়ান তার জন্য ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে। জিং তো দেখতে পায় ইয়ান তার জন্য একটা পুরো ঘরকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। জিং ভীষণ খুশি হয়ে যায় আর ইয়ানকে জড়িয়ে ধরে। আর অন্যদিকে আমরা জানতে পারি যে হাও এখন প্রেগনেন্ট হয়ে গেছে, কিন্তু তার হাজবেন্ড সং তাকে আর আগের মতো ভালোবাসে না, তাই তার জীবনে চলে এসেছে দুঃখ। আর এমন একটা মুহূর্তেই এই পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই আমরা দেখতে পাই হাওয়ের দাসী এসে লিকে জানায় যে হাও এখন ভীষণ দুঃখে আছে। লিতাই চলে আসে হাওয়ের সাথে দেখা করার জন্য। হাও লিকে জানায় যে সে এখন প্রেগনেন্ট আছে, কিন্তু তার হাজবেন্ড সং আর আগের মতো নেই, সে অনেকটা বদলে গেছে। সে যেন এখন শুধু নিজের স্বার্থটাকেই গুছিয়ে নিতে চাইছে। সে চাইছে পুরো প্রাসাদটাকে নিজের করে নেওয়ার জন্য। হঠাৎ করে সং তাদের দুজনের মাঝখানে চলে আসাতে লি আর তার সাথে কথা বলতে পারে না, তাই সে চলে আসে। তারপরে জ্যাং যখন লির সাথে দেখা করতে আসে লি তাকে জানায় হাও এখন প্রেগনেন্ট হয়ে গেছে আর সং চাইছে এই প্রাসাদে যেন সে প্রথমে তার পুত্র সন্তান জন্ম দেয় আর পুরো প্রাসাদটাকে নিজের নামে ভোগ করে নিতে পারে। জ্যাং তো বুঝতে পারছে যে এখন তার ভাই সং তাদের সবার বিপক্ষে চলে গেছে। রাতের বেলা জ্যাং যখন লির সাথে দেখা করতে আসে তখন তো লি তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে এখন তো তার বড় ভাই সংকে নিয়ে তার ভীষণ ভয় হচ্ছে, তার হাজবেন্ড জ্যাংয়ের না আবার ক্ষতি হয়ে যায়। জ্যাং তখন লিকে সান্ত্বনা দিতে থাকে আর বলে যেন সে চিন্তা না করে, সে তার কিছু হতে দেবে না। তারপর হাও তার দাদিমাকে বলতে থাকে সে তো এই প্রাসাদে প্রবেশ করেছিল এই কারণে যে সঙ্গের বাবা তার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তার বদলা নিতে, কিন্তু সে তো এখনই সঙ্গের বাচ্চার মা হতে যাচ্ছে। সঙ্গ তার উপর টর্চার করা শুরু করে দিয়েছে, এখন তো সে আর তার মিশনই পূরণ করতে পারবে না। প্রেগনেন্ট হয়ে তার সব পথ বন্ধ হয়ে গেছে। বাচ্চা জন্ম দেবার পর হাও দেখতে পায় যে সবাই তাকে এখন ভুলেই গেছে। আসলে তার হাজবেন্ড সং তো শুধুমাত্র তার পেটের বাচ্চাটিকেই চেয়েছিল। ছেলে সন্তান পাবার পর সে তার ওয়াইফ হাওকে এখন ভুলেই গেছে। হাওয়ের অবস্থাও তো ভালো ছিল না, তাই লি জ্যাংকে বলতে থাকে যেন তারা সবাই হাওকে হসপিটালে নিয়ে যাবার ব্যবস্থা করে। সং তো আবারও হাওকে টর্চার করতে থাকে আর বলে তার প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও সে হাওকে বিয়ে করেছে শুধুমাত্র সন্তান জন্ম দেবার জন্য। রাতের বেলা হাওতে সুইসাইড করতে যায়, তখন লি তাকে বাঁচিয়ে নেয়। লি হাওয়ের জন্য ভীষণ কান্না করতে থাকে। জিং তো হাওয়ের কথা শুনে রেগে যায় যে কেন হাওকে টর্চার করা হয়েছিল। জিং তলোয়ার নিয়ে পাগলের মতো বেরিয়ে পড়ে, কিন্তু ইয়ান তাকে চিৎকার করে বাধা দিতে থাকে।
কেননা সে চায় না যেন হাওয়ের চক্করে জিংয়ের ক্ষতি হোক। লি সংকে বলে যে আজ সঙের জন্য হাও সুইসাইড করতে গিয়েছিল। সং বলে হাও মারা যাক, এতে তার কিচ্ছু যায় আসে না। এ কথা বলে সে লিকে ধাক্কা মেরে দেয়। জ্যাং তো এতে করে ভীষণ রেগে যায় আর সে তার বড় ভাইকেই পিটুনি দিয়ে দেয়। তারপর আমরা দেখতে পাই যে হাও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়। লি বলে হাও যেন ভয় না পায়, কেননা তারা সবাই এখন হাওয়ের পক্ষে আছে। আমরা দেখতে পাই হাও বলে যে সে সঙ্গে ডিভোর্স দিয়ে দেবে। এ কথা বলেই সে তার বাচ্চাটিকে নিয়ে প্রাসাদ ছেড়ে চলে যায়। তারপর ইয়ানকে একজন সৈন্য জিজ্ঞাসা করে যে হাওয়ের জন্য কি তার মায়া হচ্ছে, হাওয়ের জন্য কি তার এখনো ফিলিংস আছে। জিং তো দূর থেকে এ কথা শুনে ফেলে আর ইয়ানের পুরো কথা না শুনেই সে সেখান থেকে চলে আসে। ইয়ান সৈন্যটিকে বলে যে হাওয়ের জন্য এখন তার মনে কোনো ফিলিংস নেই, সে তো এখন জিংকে বিয়ে করে নিয়েছে আর সে জিংকে চিরটাকাল ভালোবাসতে চায়। জিং তো ইয়ানের পুরো কথা না শুনেই চলে এসেছে আর সে রাগ করে খুব তলোয়ার চালাতে থাকে আর সে ইয়ানের সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত কল্পনা করতে থাকে। সে তো ইয়ানকে খুব বেশি ভালোবেসে ফেলেছিল। সে এখন ভাবছে ইয়ানের মনে এখনো বুঝি হাওয়ের জন্য ফিলিংস আছে। অন্যদিকে দেখা যায় জ্যাংয়ের বাবা জ্যাংকে শাস্তি দিচ্ছে আর তাকে বলা হচ্ছে যে জ্যাং নাকি ইচ্ছে করেই তার ভাই সঙ্গের সাথে ঝগড়া করেছে। তার বাবা সঙ্গের বিচার না করে তার বিচার করছে। তার বাবা তো তাকে সারাটা রাত বৃষ্টির মাঝে হাঁটু গিয়ে বসে থাকতে বলে। জিং তারপর জানতে পারে ইয়ান হাওয়ের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে গিয়েছে বলে তার বাবা তাকেও শাস্তি দিয়েছে। লি তারপর দেখতে পায় যে শাস্তি পাবার পর ভালো করে হাঁটতেই পারছে না আর ইয়ানের অবস্থাও ভীষণ খারাপ হয়ে আছে। তারপর সেই ছেলেটি তো আবারও ইয়ানকে বুলি করতে থাকে, যে কিনা ইয়ানকে জিজ্ঞাসা করেছিল যে তার মনে এখনো হাওয়ের জন্য ফিলিংস আছে কিনা। কিন্তু ইয়ানকে যখন ছেলেটি বুলি করছিল তখন জিং তা সহ্য করতে পারে না, তাই সেখানে এসে তার প্রতিবাদ জানায়। ছেলেটি তখন রেগে চিৎকার করে বলে ইয়ান তোমাকে একদমই পছন্দ করে না, সে সবসময় হাওকে পছন্দ করেছে। এ কথা শুনে তো জিংয়ের ভীষণ রাগ হতে থাকে। অন্যদিকে লি যখন জ্যাংকে নিয়ে আপসেট ছিল তখন সব দাসীরা মিলে তার জন্য খাবার নিয়ে আসে আর তার মুডটা ঠিক করতে চায়। সকালবেলা লি জ্যাংয়ের জন্য নিজ হাতে রান্না করে। সে জ্যাংয়ের আপসেট থাকা মনটাকে ঠিক করে দিতে চায় আর বলে তাকে এখানেই বসে থেকে পুরো খাবারটা শেষ করতে হবে। এসব কথা বলেই সে জ্যাংয়ের মনের ব্যথাগুলো ভুলাতে চায়। জ্যাং লিকে জড়িয়ে ধরে, কেননা সে দেখতে পাচ্ছে যে লি তাকে খুশি রাখার অনেক চেষ্টা করছে। জ্যাংয়ের মনেও তো প্রতিশোধের একটা আগুন জ্বলছিল। সে তো অযথাই তার বাবার কাছ থেকে শাস্তি পেয়েছে, তাই সে নিজেও কায়দা করে তার ভাই সঙ্গকে কিডন্যাপ করিয়ে নেয়। তারপর লি দৌড়ে এসে জ্যাংকে জড়িয়ে ধরে আর বলে যে তার সবকিছু ঠিক আছে কিনা, এখন তার মনটা ভালো হয়ে গেছে তো। লি জ্যাংকে বলে জ্যাং যেন এখন থেকে ভয় না পায়, কেননা এখন থেকে তার পাশে তার ওয়াইফ রয়েছে। এখানে তারা দুজন মিলে সুন্দর সময় কাটাতে থাকে। তারপর সং তো সবার কাছে এখন খারাপ প্রমাণিত হয়ে গেছে, তাই সে নিজেকেই শেষ করে দিতে চায়, কিন্তু জ্যাং তাকে বাধা দেয়। এখানে জ্যাংও অনেকটা চোট পায়। জ্যাং ব্যথা পাওয়ার কারণে লি অনেকটা ঘাবড়ে যায়, তাই সে তার কেয়ার করতে থাকে আর বলে সে তো জ্যাংকে এত সহজে মরতে দেবে না, সে তাকে বিষ খাইয়ে তিলে তিলে মারবে। এসব কথা বলে সে জ্যাংয়ের সাথে মজা করতে থাকে আর তাকে নিজ হাতে খাইয়ে দেয়। তারপর আমরা দেখতে পাই জিং তো ইয়ানের সাথে রাগ করে তাকে ডিভোর্স দিয়ে ফেলেছে। জিং আবার চলে এসেছে তার বোন দোয়ানের কাছে। জিং চলে যাবার পর এদিকে ইয়ান তাকে ভীষণ মিস করতে থাকে আর খুব ড্রিঙ্কস করতে থাকে। জিং চলে যাওয়াতে তো সে একদম ভেঙে পড়ে, এমনকি সে তার খাওয়া দাওয়াই ছেড়ে দেয়। জ্যাংকে তো তাকে সামলাতে হয়। ইয়ান তো পাগলের মতো চলে আসে জিংয়ের শহরে তাকে নেওয়ার জন্য, কিন্তু জিংয়ের প্রাসাদে আর তাকে প্রবেশ করতে দেওয়া হয় না। তারপর দেখা যায় যে হাও ছেলের বেশে প্রাসাদে ছদ্মবেশী হয়ে চলে এসেছে। হাওয়ের ছেলেটিকে দেখতে পেয়ে লিয়ার জ্যাং তারা দুজনই ভীষণ খুশি হয়ে যায়। তারা বাচ্চাটিকে দুজন মিলে আদর যত্ন করতে থাকে। অন্যদিকে ইয়ান যখন জিংকে নিতে আসে তখন আবারও বলা হয় যে জিংকে বিয়ে দেওয়া হবে। তারা অনেকগুলো রাজপুত্রকে ইনভাইট করেছে তাদের প্রাসাদে লাঞ্চ করার জন্য। তাদেরকে বলা হয় যে তাদের জন্য স্পাইসি খাবারের ব্যবস্থা করা হয়েছে আর যেই খাবারগুলো খেতে পারবে তাকেই জিংয়ের সাথে বিয়ে দেওয়া হবে। দেখা যায় সেখানে সব রাজপুত্রের হালই তো খুব খারাপ হয়ে যায়, কিন্তু ইয়ান তখন চুপটি হয়ে বসে সেই স্পাইসি খাবারগুলো খেয়ে যাচ্ছিল শুধুমাত্র জিংকে ফিরিয়ে নেবার জন্য। এমনকি তাদেরকে মার্শালের কম্পিটিশন করতে বলা হয়। সেখানেও একে একে প্রত্যেকটা রাজকুমার হেরে যাচ্ছিল। ইয়ানও তখন জিংকে পাওয়ার জন্য চেষ্টা করতে থাকে। জিং তো দেখতে পায় এতগুলো রাজপুত্রের মাঝে ইয়ান একাই জিতে গেছে। অন্যদিকে সংকে জেলে বন্দি করা হয়। তখন হাও চলে আসে তার সঙ্গে দেখা করার জন্য।
সংকে তো জেল থেকে ছাড়িয়ে নেওয়া হয় আর তাকে প্রাসাদ থেকে বরখাস্ত করা হয়। সং তাই সবাইকে বিদায় জানিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই একটি মেয়েকে একটি ছেলে ভীষণ বকুনি দিতে থাকে আর তার সাথে দুর্ব্যবহার করতে থাকে। জিং তো এতে করে প্রতিবাদ জানায়, লোকটি এতে করে রেগে যায় আর তার জন্য অনেকগুলো লোককে নিয়ে আসে মারপিট করার জন্য। জিং তো সে সবগুলো ছেলেকে পিটুনি দিয়ে দেয়, তাদের অবস্থার বেহাল করে ফেলে। তখনই সেখানে ইয়ান চলে আসে। জিং এতটা সাহসী ছিল বলে ইয়ান তার জন্য গর্ব করে আর বলে যে তার একটাই আসল পরিচয় হবে যে সে জিং এর হাজবেন্ড। জিং তো দেখতে পায় যে ইয়ান তার হেয়ার স্টাইলটা চেঞ্জ করে ফেলেছে, এখন থেকে সেও জিং এর পারফেক্ট হাজবেন্ড হওয়ার জন্য চেষ্টা করছে। জিং ইয়ানকে বলে আর তাকে তার জন্য পারফেক্ট হাজবেন্ড হতে হবে না। সে দেখেছিল যে তার প্রাসাদে গিয়ে ইয়ানকে স্পাইসি খাবার খেতে হয়েছিল। ইয়ান সত্যি জিং এর জন্য অনেকটা স্যাক্রিফাইস করেছে। ইয়ান তো প্রথমে হাওকে পছন্দ করেছে আর সে তার নিজের ওয়াইফ জিংকে কখনো পছন্দই করেনি। জিংকে নিয়ে আর তাকে ব্যস্ত হতে হবে না, এ কথা বলেই সে ইয়ানের সাথে সমস্ত সম্পর্ক ভেঙে চলে আসে। আমরা দেখতে পাই জিং এর বলা কথা ইয়ান কতটা কষ্ট পাচ্ছে। তারপর দুজন দুজনকেই তো বিদায় জানিয়ে চলে আসে, কিন্তু আমরা বোকা ইয়ানকে দেখতে পাই সে থেমে থাকেনি। সে তারপরও জিংকে ফলো করছিল যে জিং কোথায় কোথায় যাচ্ছে। যখন সে লুকিয়ে লুকিয়ে জিংকে দেখছিল, জিং বুঝতে পারে যে এখনো ইয়ান তাকে ফলো করছে। রাতের বেলা ইয়ানকে তো জিং এর সামনে চলে আসতেই হয়, কেননা তার অবস্থা ভীষণ খারাপ ছিল। জিং তো ইয়ানকে কষ্ট পেয়ে বলেই দেয় যেন ইয়ান তার কাছ থেকে দূরে থাকে। তারপর পরদিন সকাল থেকে তো ইয়ান জিং এর সমস্ত কাজ করে দিতে থাকে। জিং তো দেখতে পাচ্ছে এখন থেকে তো সে তার হাজবেন্ড ইয়ানের কাছ থেকে আর পালাতেই পারবে না। ইয়ান জিং এর প্রতি ভীষণ কেয়ার দেখাতে থাকে। অন্যদিকে রাতের বেলা লি ভীষণ যত্ন করে জ্যাং এর জন্য ডিনার তৈরি করে, কিন্তু জ্যাং লির কাছ থেকে চলে আসে, তার তৈরি করা খাবার সে খায় না। তাই তো লি জ্যাং এর সাথে ভীষণ রেগেছিল। সে আবারও জ্যাং এর জন্য যত্ন করে তার পছন্দের খাবার তৈরি করে। এবার জ্যাং যখন খাবার টেবিলে তার বন্ধুদেরকেও সঙ্গে নিয়ে আসে, লি তো এতে করে রেগে যায় যে জ্যাং তো এবার তাকে আর সময় দিচ্ছে না। তাই লি জ্যাংকে বলে যে লিংকে এখন আর খেতেই হবে না, যেন এখান থেকে এসে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে প্রচন্ড রোদের মাঝে জিং আর ইয়ান মিলে হাঁটছে, তাদের দুজনের ছাতা দুটোই নষ্ট হয়ে যায়। তাই জিং তার চাদরটা দিয়ে ইয়ানের ভীষণ কেয়ার করতে থাকে। জিং তো দেখতে পাচ্ছে যে এখন থেকে তো ইয়ান তার জন্য কষ্ট করছে। জিং বলে সে যেখানেই যাক ইয়ান যেন তার পিছু না করে, কেননা এতে করে ইয়ানের ভীষণ কষ্ট হয়। ইয়ানকে তাকে নিয়ে ভাবতে হবে না, একথা বলে সে আবারও ইয়ানকে তার কাছ থেকে চলে যেতে বলে। আর এমন একটা মুহূর্তেই এই পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই আমরা দেখতে পাই জ্যাংয়ের সাথে লি তো সুইমিং পুলের পাশে দেখা করতে আসে। জ্যাং তো সেখানে অসুস্থ হওয়ার অভিনয় করে। লি বুঝে ফেলে যে জ্যাং তার সাথে অভিনয় করছে। লি বলে সে তো জ্যাংয়ের সাথে তার ওয়াইফ হয়ে একটা সুখী জীবন কাটাবে বলে স্বপ্ন দেখছে। কথা বলেই সে জ্যাংকে কিস করে দেয়, এতে করে জ্যাং ভীষণ ব্লাশিং করতে থাকে। জ্যাং লিকে বলে দেয় যে সে চিরটাকাল লিয়ের সাথেই থাকতে চায়। জ্যাংও তারপর লিয়ের সাথে রোমান্স করতে থাকে। অন্যদিকে আমরা জিং আর ইয়ানকে দেখতে পাই। ইয়ান তো পাহাড়ের উপর থেকে পড়ে যাচ্ছিল, জিং তখন তাকে বাঁচিয়ে নেয়, এতে করে তারা দুজনই সেখানে ভীষণ চোট পায়। ইয়ান যখন দেখতে পায় যে জিং তার জন্য ব্যথা পেয়েছে, তখন সে নিজেকেই দোষারোপ করতে থাকে আর বলে তোমার পিছু করা আমার উচিত হয়নি, আমাকে রক্ষা করতে গিয়েই আজ তোমার এরকম অবস্থা। ইয়ান তো জিং এর ভীষণ কেয়ার করতে থাকে। জিং দেখতে পায় যে ইয়ান তাকে কতটা ভালোবাসে। জিং তো তখন ইয়ানকে বলেই দেয় আমি তোমাকে রক্ষা করেছি, কেননা আমি তোমাকে মরতে দিতে পারি না, আমি তোমাকে পৃথিবীর সবার চেয়ে বেশি ভালোবাসি। ইয়ান তো জিং এর এই প্রপোজাল শুনে খুশি হয়ে যায় আর জিংকে শক্ত করে জড়িয়ে ধরে। এখানে তাদের দুজনের মাঝে মিল হয়ে যায়। আমরা দেখতে পাই ইয়ানের পকেটে তো ক্যান্ডি ছিল আর ইয়ান তো খুশি হয়ে সেই ক্যান্ডিগুলো জিংকে খাওয়াতে থাকে। অন্যদিকে প্রাসাদে জ্যাং এর এক কাজিন চলে আসে বেড়াতে। সে জ্যাং আর লিকে তো খুবই পছন্দ করে আর বলে আজ রাতেও সে তাদের সঙ্গেই থাকতে চায়। বাচ্চা ছেলেটি যখন তাদের সঙ্গে ঘুমাচ্ছিল, সে তখন তাদেরকে গল্প বলতে বলে আর বলে আমাকে বলো যে তোমাদের দুজনের প্রথম দেখা কিভাবে হয়েছিল। জ্যাং তখন বলে যে আসলে তোমার ভাবি আমার তৈরি খাবার খেয়ে নিয়েছিল। লি তো তখন জ্যাংয়ের মুখটা চেপে ধরে। লি তার খাবার খেয়ে নিয়েছিল এ কথা কেন সে তার কাজিনকে বলতে যাচ্ছে। তারপর আমরা দেখতে পাই জিং আর ইয়ানের মাঝে সুন্দর সময় কাটছে। তারা দুজন মিলে বাইরের স্নোইংটা দেখছিল।
তখন জিংয়ের তো ভীষণ ঠান্ডা লাগছিল, তাই ইয়ান তাকে তার চাদরটা পরিয়ে দেয়। তাদের দুজনের এরকম একটা মুহূর্তে ইয়ান তখন জিংকে সরাসরি প্রপোজ করে দেয় আর জিংকে বলে যে আমি সত্যি তোমাকে ভীষণ পছন্দ করি। ইয়ান বলে সারাটা জীবন আমি তোমার সাথেই থাকতে চাই, আমি চাই যে আমাদের দুজনের বাচ্চাও হয়। জিং ইয়ানের কথা শুনে ব্লাশিং করতে থাকে। ইয়ান বুঝতে পারে যে জিং তার কথায় রাজি হয়ে গেছে। ইয়ানও তখন খুশিতে জিংকে জড়িয়ে ধরে আর এভাবেই দুজন মিলে সুন্দর সময় কাটাতে থাকে। রাতের বেলা লি জ্যাং এর জন্য ডিনার নিয়ে আসে। তার দেখাশোনা করার পর লি জ্যাং এর ঘর থেকে চলে আসে। জ্যাং এর অ্যাসিস্ট্যান্ট জ্যাংকে বলে সে লিকে কেন তার ঘর থেকে যেতে দিচ্ছে, সে তো পারে লিয়ের সাথে রাত কাটাতে। জ্যাংও তখন ভাবতে থাকে আসলেও সে লিয়ের সাথে রোমান্স করার সুযোগই পাচ্ছে না। তারপর কিছুদিনের মধ্যেই জ্যাং আবার চলে যায় অন্য একটি শহরে আর সেখানে সে শত্রুদের মুখোমুখি হয়ে যায়। আর এদিকে প্রাসাদ থেকে লি খবর পেয়ে জ্যাংকে নিয়ে ভীষণ চিন্তা করতে থাকে। লিও তাই জ্যাং এর খোঁজে রওনা দেয় সেই শহরে, কিন্তু পথেই শত্রুরা লিকে ধরে ফেলে। তারা লিকে দৌড়াতে থাকে। লিও লুকিয়ে চলে আসে একটি অচেনা জায়গায়। জ্যাংও তো জানতে পারে যে তার ওয়াইফ লি তার কাছে আসছিল, কিন্তু এখন সে বিপদে পড়েছে। জ্যাং তারপর তার শত্রুদেরকে ধরে ফেলে আর তাদেরকে ধোলাই করতে থাকে যে তারা তার ওয়াইফ লির ক্ষতি করে দেয়নি তো। কিন্তু তখন বলে যে তারা লিকে খুঁজেই পায়নি। আমরা দেখতে পাই লি দৌড়াতে দৌড়াতে চলে এসেছে ঘন জঙ্গলে। সেখানে তো সে ভীষণ ভয় পেতে থাকে আর কান্না করে বলে যে আজই বুঝি সে মারা যাবে। কিন্তু তখনই আমরা দেখতে পাই জ্যাং লিকে বাঁচাতে চলে আসে। জ্যাংকে দেখতে পেয়ে লি তাকে জড়িয়ে ধরে আর তার সমস্ত ভয় কেটে যায়। জ্যাং লিকে বলে তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। লি জ্যাংকে সরি বলে, কেননা সে না বুঝে এই শহরে চলে এসেছে আর উল্টো জ্যাংকে চিন্তায় ফেলেছে। জ্যাং তো সেই মুহূর্তে লিকে তার কাঁধে তুলে হাঁটছিল। জ্যাং তারপর লিকে তার কাছে নিয়ে আসে আর তার ভীষণ কেয়ার করতে থাকে। লি তো দেখতে পায় জ্যাং তার দেখাশোনা করছে, কিন্তু জ্যাংই তো উল্টো অসুস্থ হয়ে আছে। লি তাই জ্যাংকে বলে যেন সে প্রথমে নিজের খেয়াল রাখে, তারপর যেন সে লিয়ের খেয়াল রাখে। জ্যাং তারপর লিয়ের গায়ে হাত রেখে বলে যে লিয়ের শরীর তো ঠান্ডা হয়ে আছে, এই শহরে থাকা তাদের উচিত হবে না, তাড়াতাড়ি এই শহর থেকে তাদেরকে বেরিয়ে পড়তে হবে। এসব কথা বলে জ্যাং লিকে নিয়ে চিন্তা করতে থাকে। জ্যাং তো এই কথা বলে লিয়ের কাঁধে মাথা রাখে আর তার জ্ঞান হারিয়ে ফেলে। আসলে সে নিজেই ভীষণ অসুস্থ ছিল, কিন্তু সে লিকে তা বুঝতে দেয়নি। জ্যাং তো তারপরও লিকে বারবার বলতে থাকে যে সে সুস্থ আছে, লি যেন তাকে নিয়ে চিন্তা না করে। সারা রাত লি জ্যাং এর পাশে বসে তার খুব খেয়াল রাখে। লিয়ের এতটা যত্নের পর জ্যাং অনেকটা সুস্থ হয়ে যায়। লি তো জ্যাংকে তার কাজকর্ম নিয়ে চিন্তা করতে মানা করে আর বলে যে আমরা দুজন এখন একসঙ্গে আছি। তাই জ্যাং যেন তার উপর কাজের প্রেশারটা একটু কম নেই। সকালবেলা লি দেখতে পায় যে জ্যাং পুরোপুরি সুস্থ হয়ে এখন নিজ পায়ে দাঁড়িয়ে হাঁটতে পারছে। লি তখন দৌড়ে সেই জ্যাংকে শক্ত করে জড়িয়ে ধরে। সবাই বলতে থাকে যে লির হাতে তো জাদু আছে, সে জ্যাংকে তাড়াতাড়ি করে সুস্থ করে ফেলেছে। তারা দুজন তো সেখানে সুন্দর একটি সকাল কাটাতে থাকে। তারপর তো তারা দুজন মিলে নিজ শহরে ফিরে আসে। রাতের বেলা দুজন একসঙ্গে ঘুমাবে বলে ভীষণ লজ্জা পাচ্ছিল। দুজন যখন একসঙ্গে ছিল তখন তারা ধীরে ধীরে একে অপরের কাছে আসতে থাকে। লি তো কিছু বুঝতেই পারছিল না যে এখন সে কি করবে। জ্যাং লিকে জড়িয়ে ধরে বলে প্রথম যখন তুমি প্রাসাদে এসেছিলে তখন তো তুমি ভেবেছিলে যে আমি একজন অসুস্থ রাজকুমার, আমাকে বিয়ে করে তুমি বিধবা হয়ে যাবে। লি বলে সে আর বিধবা হতে চায় না। কথা বলেই তখন সে জ্যাংকে কিস করে বসে। জ্যাংও তখন লিয়ের সাথে কাটানো প্রথম দেখা হওয়াটা সে কল্পনা করতে থাকে। এখানে তারপর তাদের দুজনের মাঝে রোমান্স শুরু হয়ে যায়। তারা একে অপরের সাথে রাত কাটিয়ে ফেলে। তারপর আমরা দুজনের মাঝে একটি সুন্দর মিষ্টি সকাল দেখতে পাই। লি জ্যাং এর ফেসটাকে টাচ করে বলে যে জ্যাং দেখতে নাকি ভীষণ প্রিটি। আর এভাবেই হাজবেন্ড ওয়াইফ এই প্রথম দুজন একসঙ্গে সুন্দর সময় কাটাতে থাকে। লি তারপর দেখতে পায় যে জ্যাং ভীষণ চিন্তিত আছে। সে জ্যাংকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। জ্যাং বলে তার বাবা তার উপর কোর্টের অনেক দায়িত্ব দিয়েছে, সে বুঝতে পারছে না সে তার ভাইদেরকে নিয়ে এই দায়িত্ব পুরোপুরিভাবে পালন করতে পারবে কিনা। লি তাকে সান্ত্বনা দিতে থাকে যে সে নিশ্চয়ই তার কাজে সফল হবে। তারপর আমরা জিং আর লিকে একসঙ্গে গল্প করতে দেখতে পাই। তারা দুজনই বলা বলি করতে থাকে যে এখন তাদের দুজনের সংসারটা ভীষণ সুন্দর করে কাটছে। তারপর অন্যদিকে ইয়ান তো জিংকে নিয়ে চলে আসে একটি ফেস্টিভ্যালে। সেখানে জিং দেখতে পায় যে হাও ছেলে সেজে চলে এসেছে।
আর সে বাচ্চাদের অনেক খেলনা সে বিক্রি করছে। জিং তো এখানে জেনে ফেলে যে এটা হাও ছিল, কিন্তু ইয়ান তাকে চিনতে পারে না। হাও তাদের দুজনকে একটি বাচ্চাদের খেলনা দিয়ে বলে যে এটা তাদের দুজনের ভবিষ্যতের বাচ্চার জন্য সে দিয়ে দিয়েছে। জিং তখন ব্লাশিং করে বলে যে কে বলেছে যে আমাদের দুজনের বাচ্চা হবে। ইয়ানও তখন বলে যে সেও চায় যেন তাদের দুজনের বাচ্চা হোক আর সেই খেলনা দিয়ে খেলা করুক। তারপর লি আর জ্যাং তারা দুজন মিলে তাদের দাসীদের বিদায় জানিয়ে চলে যায়, কেননা তারা কিছুদিনের জন্য চলে যাবে হানিমুনে। তারা দুজন মিলে একটি সুন্দর জায়গায় চলে আসে আর সেখানে চিৎকার করে মজা করতে থাকে। জ্যাং তো তারপর লিকে নিয়ে চলে আসে তার মা বাবার বাড়িতে। এতদিন পর মা বাবাকে দেখতে পেয়ে লি ভীষণ খুশি ছিল। আর জ্যাং তো এই প্রথমবার পুরো একটি পরিবারকে নিয়ে খাওয়া দাওয়া করছে। সে সেখানে অনেক জামাই আদর পায়। সকালবেলা জ্যাং তার শ্বশুরের কাজে হেল্প করতে চায়, কিন্তু দেখা যায় যে তারই 12টা বেজে গেছে। এভাবে সে শ্বশুর বাড়িতে কাজ করতে থাকে। সে সবাইকে ইমপ্রেস করার চেষ্টা করে। লি তো তার মা বাবাকে বলতে থাকে তারা কেন দিচ্ছে জ্যাংকে এভাবে কাজ করতে। লিয়ের মা বাবা বলে জ্যাং নিজেই জোর করে এসব কাজ করে যাচ্ছে। লি তো দেখতে পায় যে জ্যাং কাজকর্ম করে অনেকটা চোটও পেয়েছে। পাড়া প্রতিবেশীরা তারা সবাই বলতে থাকে যে জ্যাং জামাই হিসেবে খুবই ভালো। লি তো ভীষণ লাকি যে এমন একটা হাজবেন্ড পেয়েছে। তারা সবাই মিলে জ্যাংয়ের প্রশংসা করতে থাকে। রাতের বেলা জ্যাংকে তার শ্বশুর শাশুড়ি ভীষণ কেয়ার করতে থাকে। সকালবেলা আবারও দুই হাজবেন্ড ওয়াইফ মিলে বেরিয়ে পড়ে ঘোরার জন্য। সেখানে তারা একটি মেলা থেকে ভীষণ খাওয়া দাওয়া করতে থাকে। তারপর তারা মিলে চলে আসে একটি মন্দিরে। সেখানে তারা দুজন মিলে উইশ করতে থাকে আর দুজন দুজনের দিকে তাকিয়ে বলে যে তারা একে অপরকে পেয়ে ভীষণ লাকি। লি বলে যে জ্যাংকে হাজবেন্ড হিসেবে পেয়ে সে ভীষণ সুখী আছে। জ্যাংকে বলে সেও লিকে সারাটা জীবন পাগলের মতো ভালোবাসতে চায়। তারপর তারা দুজন সেখান থেকে নিজ প্রাসাদে ফিরে আসে। তারা দুজন মিলে একসঙ্গে ডিনার করতে থাকে। জ্যাং বলে বিয়ের আগে আমরা দুজন দুজনকে একদমই জানতাম না। অপরিচিত দুটি মানুষের কিভাবে বিয়ে হয়ে মিলন হয়ে গেল। জ্যাং তখন লির সাথে তার প্রথম দেখা হওয়াটা কল্পনা করে যে প্রথম দেখা হওয়ার সময় লি কতই না খাওয়া দাওয়া করতো, কিভাবে বিয়ে হবার পর তাদের দুজনের মাঝে প্রেম হয়ে গেল। এসব কথা ভেবে লি জ্যাংকে তখন খাইয়ে দিতে থাকে আর তাদের দুজনের মাঝে ভালো সময় কাটতে থাকে। তারপর আমরা জানতে পারি যে লির বিজনেস এখন আরো বেশি বড় হয়ে গেছে। সে একজন সাকসেসফুল ওমেনে পরিণত হয়েছে। তারপর তারা সবাই মিলে যখন লাঞ্চ করছিল তখন জ্যাং শুধু লিকেই তাকিয়ে দেখতে থাকে। সে দেখতে পায় লি স্মাইল করে তার কাছে চলে এসেছে। লি তো তার জন্য নিজ হাতে খাবার তৈরি করেছে, কেননা আজ জ্যাংয়ের জন্মদিন ছিল। আর এমন একটা দিনে লি জ্যাংয়ের কানে কানে বলে যে সে মা হতে চলেছে। এ কথা শুনে তো জ্যাং ভীষণ খুশি হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই যে সব কাপলরা মিলে খুব সুন্দর সময় কাটাচ্ছে। তারা একসঙ্গে বসে ফায়ারওয়ার্কস দেখতে থাকে। এভাবেই তাদের ভালোবাসার বসন্ত বইতে থাকে। জ্যাং তারপর লিকে নিয়ে চলে আসে আবারও শ্বশুর বাড়িতে। যখন তারা একসঙ্গে মিলে ডিনার করে তখন জ্যাং তো ভীষণ ড্রিঙ্কস করে ফেলে। তারপর দেখা যায় জামাই শ্বশুর মিলে ড্রাঙ্ক অবস্থায় ভীষণ পাগলামো করতে থাকে। লি তো জ্যাংয়ের ভীষণ কেয়ার করতে থাকে। সে দেখতে পায় জ্যাংয়ের তো কোনো হুঁশই নেই, তাই সে জ্যাংকে কিস করে বসে। এভাবে সে বারবার জ্যাংয়ের হুঁশ ফেরানোর জন্য তাকে কিস করতে থাকে। তারপর সে দেখতে পায় যে সবই তো জ্যাংয়ের অভিনয় ছিল। জ্যাংই তারপর উল্টো লিকে কাছে টেনে নেয় আর তাদের দুজনের মাঝে রোমান্স হতে থাকে। তারপর লি তো এখন জ্যাংয়ের যোগ্য ওয়াইফ হয়ে গেছে। তাই প্রাসাদের সবাই আবারও তাদের ধুমধাম করে বিয়ে করার ব্যবস্থা করে ফেলে। আবারও নতুন করে তাদের দুজনের বিয়ে হয়। অবশেষে যেন তারা দুজন একে অপরকে ভালো করে জানতে পেরে কাছাকাছি চলে আসতে পেরেছে। জ্যাং তো ফুলসজ্জার রাতেও ভীষণ ড্রিঙ্কস করে ফেলে আর সে সেটাই করতে থাকে যেটা সে ড্রাঙ্ক হয়ে যাবার পর করে। সে লিয়ের সাথে রোমান্স করতে থাকে। তারপর জ্যাং এসে দেখতে পায় যে লি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। তাই সে লিকে কোলে করে নিয়ে বেডে শুইয়ে দেয় আর একদম হাজবেন্ড ম্যাটেরিয়াল দেখাতে থাকে। এভাবেই তারা দুজন মিলে প্রতিটা রাত খুব সুন্দর করে কাটাতে থাকে। দুজন মিলে স্বপ্ন দেখে একসঙ্গে সুখে থাকবে বলে এখন থেকে জ্যাংকেও তার বাবার বকুনি দেয় না। জ্যাং আর লি তারা দুজন মিলে এখন পারফেক্ট হাজবেন্ড ওয়াইফ হয়ে গেছে। আর এমন একটা সুখের জীবন নিয়েই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।